ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম। যে যেখানে আসছো আমাদের সাথে কানেক্টেড হয়েছো, বেশিরভাগই আমার মনে হচ্ছে যে আমাদের যতটুকু শুনেছি আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, কিছু আছো ডক্টরস যারা মানে ট্রাইং টু গেট এডমিটেড ইনটু দ্য ডিফারেন্ট পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। সবাইকে আজকের এই ক্লাসে সুস্বাগতম এবং সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যদিও বলা হয়েছে, আমি একটু মানে স্ক্রিনটা শেয়ার করে নিই। তো যদিও বলা হচ্ছে যে এখানে মানে টপিকে বলা হচ্ছে যে রেনাল কেমিস্ট্রি, রেনাল ফিজিওলজি অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স, তবে আমি রেনাল পার্টটাতে খুব বেশি যাব না, শুধু ওইটুকুই আলোচনা করবো যেটুকু আমার অ্যাসিড বেস ব্যালেন্সের জন্য দরকার। অ্যাসিড বেস ব্যালেন্স বোঝার জন্য যেটুকু রেনাল দরকার সেটুকু আলোচনা করব। পরবর্তীতে আমরা দরকার হলে এক্সক্লুসিভলি অন রেনাল ফিজিওলজি ও রেনাল বায়োকেমিস্ট্রির উপরে একটা আলাদা সেপারেট সেশন নেওয়ার চেষ্টা করব। আজকে শুধু আমরা কিডনি বা রেনালটাকে অতটুকুই টাচ করবো যেটুকু আমার দরকার টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক ফ্যাক্টস অফ অ্যাসিড বেস ব্যালেন্স। ওকে, লেট আস স্টার্ট আওয়ার সেশন। আমরা এই সেশনটাকে তিনটা পার্টে ভাগ করেছি, 3 দিনে 3টা পার্ট নিয়ে আলোচনা করব। আজকের পার্টটা হবে খুবই বেসিক কিছু কনসেপ্ট। হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যাসিড? বলা হয় যে অ্যাসিড ইজ দ্য প্রোটন ডোনার, এনিথিং দ্যাট ক্যান ডোনেট প্রোটন ইন সলিউশন দ্যাট ইজ কল্ড অ্যাসিড। আর প্রোটন মানে হলো যে হাইড্রোজেন অ্যাটম মাইনাস ইলেকট্রন। You know, the hydrogen atom consists of one proton and one electron. যখন হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে দেওয়া যায় তখনই সেটা প্রোটনে কনভার্ট হয়ে যায়। সো H প্লাস দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রোটন, মানে হাইড্রোজেন অ্যাটম উইদাউট ইলেকট্রন। So anything, anybody that can donate proton in aqueous solution, they are actually the acid, like hydrochloric acid, sulfuric acid, etc. And what is base? Base is the proton acceptor. Base can accept the proton. Base প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে সে মানে কি বলে তার করসপন্ডিং অ্যাসিডে কনভার্ট হয়ে যেতে পারে, যেমন ক্লোরাইড এন্ড বাইকার্বনেট আয়ন, এগুলোকে আমরা বেস বলি। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ কনজুগেট বেস? সেটা হলো যে কোনো একটা অ্যাসিড থেকে যখন প্রোটনটা রিলিজ হয়ে যায় তাহলে অ্যাসিডের যে রিমেইনিং পোর্শনটা, সেই রিমেইনিং পোর্শনটাকে বলা হয় কনজুগেট বেস। সে ফর এক্সাম্পল কার্বনিক অ্যাসিড, যখন কার্বনিক অ্যাসিড থেকে একটা প্রোটন চলে গেল তখন তার রিমেইনিং পার্টটা বাইকার্বনেট আয়ন, সেটাকে আমরা বলবো কনজুগেট বেস। কনজুগেট, কনজুগেট কথার অর্থ হলো সহযাত্রী, সহযাত্রী, মানে প্রোটনের সহযাত্রী ছিল এই বাইকার্বনেট আয়ন। সুতরাং কার্বনিক অ্যাসিড থেকে যখন প্রোটনটাকে রিলিজ করে দিলাম তখন যে রিমেইনিং পার্ট সেটা হলো কনজুগেট বেস। সো কনজুগেট বেস ইজ দ্য রিমেইনিং পার্ট, লেফট আউট পার্ট অফ এ পার্টিকুলার অ্যাসিড আফটার রিলিজ অফ প্রোটন ফ্রম দ্যাট পার্টিকুলার অ্যাসিড। তাহলে এই তিনটা কনসেপ্ট, অ্যাসিড বেস কনজুগেট, মানে বেস অ্যান্ড কনজুগেট বেস, মানে অ্যাসিড প্রোটন ডোনার, বেস প্রোটন অ্যাকসেপ্টর। আর কনজুগেট বেস হলো একটা অ্যাসিডের লেফট আউট পার্ট when acid release the proton into the solution। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা অ্যাসিডের তার একটা কনজুগেট বেস আছে। প্রতিটা অ্যাসিড যেহেতু প্রোটন ডোনার, সুতরাং প্রতিটা অ্যাসিডের একটা কনজুগেট বেস থাকবে। কখন পাবো? যখনই আমি বলবো যে অ্যাসিডটা থেকে প্রোটনটা চলে গেছে, প্রোটনটা রিলিজ হয়েছে, তখন রিমেইনিং পোর্শনটাই আমার কনজুগেট বেস। ওকে, নাও হোয়াট ইজ স্ট্রং অ্যাসিড, হোয়াট ইজ উইক অ্যাসিড? স্ট্রং অ্যাসিড মানে the acid that can rapidly and completely ionize into hydrogen ion, rapidly and completely can dissociate into hydrogen ion, rapidly and completely can release proton into the aqueous solution, সেটাকে আমরা strong acid বলবো, like hydrochloric acid। And what is strong base? Similar concept, মানে উইক অ্যাসিড কোনটা? সেটা হলো স্লোলি অ্যান্ড পার্শিয়ালি আয়োনাইজ, যেমন কার্বনিক অ্যাসিড খুবই স্লোলি আয়োনাইজ করে, স্লোলি প্রোটন রিলিজ করে, পার্শিয়ালি প্রোটন রিলিজ করে। ফর এক্সাম্পল, আমার যদি কিছু পরিমাণ কার্বনিক অ্যাসিড একটা সলিউশনে দেওয়া যায়, দেখা যাবে যে সেখান থেকে মাত্র 10% কার্বনিক অ্যাসিড আয়োনাইজ করে, ডিসোসিয়েট করে প্রোটন রিলিজ করেছে ইনটু দ্য সলিউশন, বাকি 90% ডিসোসিয়েট করে নাই, আয়োনাইজ করে নাই, প্রোটন রিলিজ করে নাই। এই ধরনের অ্যাসিডকে আমরা উইক অ্যাসিড বলি। কিন্তু এটা যদি স্ট্রং অ্যাসিড হয়, লাইক হাইড্রোক্লোরিক অ্যাসিড, 100% of the hydrochloric acid will be very quickly ionize or dissociate into the proton to release the proton into the aqueous solution. That is the concept of strong acid and weak acid. Now, what is strong base? Strong base মানে base এর concept হলো they can accept the proton. সুতরাং যে সমস্ত বেস হ্যাজ গট দ্য হাই টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট দ্য প্রোটন সেটাকে আমরা স্ট্রং বেস বলবো। মানে যে বেসটা মানে প্রোটনের প্রতি তার অ্যাফিনিটি খুব হাই, স্ট্রং অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য প্রোটন, প্রোটনকে পাইলেই সে ধরে ফেলে,
যেখানে পাবে সেখানে ধরে ফেলবে, এইগুলোকে বলা হয় স্ট্রং বেস লাইক বাইকার্বনেট আয়ন। উইক বেস কারা, লো টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট দ্য প্রোটন, ভেরি পুয়ার টেন্ডেন্সি, প্রোটনের প্রতি তার কোনো আকর্ষণ নাই, সেগুলোকে আমরা বলা হয় মানে উইক বেস লাইক ক্লোরাইড। এবার একটা কথা, একটা মেসেজ তোমাকে এই স্লাইড থেকে দিচ্ছি, সেটা হলো একটা স্ট্রং অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর সেই স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস কিন্তু ক্লোরাইড, এন্ড দিস ক্লোরাইড ইজ এ উইক বেস। যেহেতু ক্লোরাইডটা উইক বেস, chloride has got very low tendency to keep with proton. ক্লোরাইডের প্রোটনের সাথে একসাথে থাকার টেন্ডেন্সি কম। ক্লোরাইড সবসময় চায় কখন প্রোটনটাকে ছেড়ে দিবে, and that is the reason why in case of strong acid they can very rapidly and very quickly and completely can dissociate into the proton. So every strong acid has got a corresponding conjugate base, and that conjugate base is definitely weak base. Otherwise আমার strong acidটা কিন্তু rapidly and completely ionize করতে পারতো না। Now come to the weak acid. কেন এটা weak acid? Because weak acid is a conjugate base that is a very strong base. They have got a strong affinity towards the proton. For example, our conjugate base of the carbonic acid is the bicarbonate ion, and this bicarbonate ion has got the strong tendency towards the proton. Always try to accept the proton, always try to keep the proton bound. সুতরাং আমার বাইকার্বনেট আয়ন কখনো প্রোটনটাকে ছাড়তে চায় না, রিলিজ করতে চায় না, and that is the reason why carbonic acid is the weak acid, very partially ionized. সুতরাং শেষ কথা হলো, every strong acid has got a weak conjugate base, and every weak acid has got a strong conjugate base. Okay? Now what is the acidity of a particular solution? Acidity কে বলা হয় the state of hydrogen ion concentration of a particular solution. কোন একটা সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কত, এইটা হলো তার অ্যাসিডিটি। যদি হাইড্রোজেন আয়ন বেশি থাকে তাহলে তার অ্যাসিডিটি বেশি, যদি হাইড্রোজেন আয়ন কম থাকে তাহলে তার অ্যাসিডিটি কম। And this state of hydrogen ion concentration is directly proportional to the acid content of that solution. যত বেশি অ্যাসিড থাকবে সলিউশনে, তত বেশি হাইড্রোজেন আয়ন থাকবে, তত বেশি তার অ্যাসিডিটি হবে। Indirectly proportional to the base or alkali content of that solution. সলিউশনে যদি বেস বেশি থাকে, অ্যালকালি বেশি থাকে, তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে যায়। সুতরাং ইনডাইরেক্টলি রিলেটেড টু দ্য হাইড্রোজেন কি বলে বেস কন্টেন্ট এন্ড অ্যালকালি কন্টেন্ট। সো অ্যাসিডিটি indicate the status of hydrogen ion concentration of a solution, and this acidity is directly proportional to the acid content of the solution, indirectly proportional to the base or alkali content of the solution. সুতরাং কোন একটা সলিউশনে যদি বেস বেড়ে যায় তাহলে হাইড্রোজেন আয়ন কমে যাবে, অ্যাসিডিটি কমে যাবে। যদি অ্যাসিড বেড়ে যায় তাহলে হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে এবং অ্যাসিডিটি বেড়ে যাবে। ওকে, নাও হাউ উই ক্যান এক্সপ্রেস দ্য অ্যাসিডিটি। অ্যাসিডিটিকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? দুইটা স্কেল আছে, মানে একটা সলিউশনের অ্যাসিডিটি বা একটা সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের স্ট্যাটাস আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি। দুইটা স্কেল, একটা স্কেল হলো অ্যারিথমেটিক স্কেল, আরেকটা স্কেলকে বলা হয় লগারিথমিক স্কেল, অথবা আরেক নাম তার হলো পিএইচ স্কেল। অ্যারিথমেটিক স্কেল express the hydrogen ion concentration of a solution in absolute unit like 10 to the power minus 3 mole per liter or 0.001 mole per liter. যখন নাকি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে মোল পার লিটারে এক্সপ্রেস করা হবে, মানে অ্যাবসলিউট ইউনিটে এক্সপ্রেস করা হবে, তখনই সেটাকে বলা হয় অ্যারিথমেটিক স্কেল ফর মেজারমেন্ট অফ দি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন and to express the acidity of a particular solution. আবার এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের স্ট্যাটাসটাকে মানে অ্যাসিডিটিটাকে আমরা ইনডাইরেক্টলি প্রকাশ করতে পারি থ্রু লগারিথমিক স্কেল অর পিএইচ স্কেল। কিভাবে? আমার সলিউশনের যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন থাকবে ইন অ্যাবসলিউট ইউনিট, সেই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে আমি এন্টি লগ করব, এন্টি লগ নেগেটিভ লগ করে আমি যে ফিগারটা পাবো, যে মানে কি বলে আনসারটা পাবো, সেই ফিগারটাই হবে তোমার কি বলে পিএইচ বা লগারিথমিক স্কেল। যেমন তোমার অ্যারিথমেটিক স্কেলে যদি কোনো একটা সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন থাকে 10 to the power minus 3 mole per liter, this is the hydrogen ion concentration of a solution expressed in arithmetic scale. এবং এই arithmetic scale মোল পার লিটারে আমার হাইড্রোজেন আয়ন হলো 10 to the power minus 3,
এবার আমি 10⁻³ এর এন্টি লগ করব। এন্টি লগ করলে ইউ উইল গেট দ্য রেজাল্ট 3 and that 3 is the status of acidity of that solution, status of hydrogen ion of that solution in logarithmic scale, in pH scale. এই দুইটা স্কেলকে আমরা ব্যবহার করতে পারি for expression of acidity. Okay. Now what is pH? pH is the negative log of hydrogen ion concentration. যখন তুমি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে এক্সপ্রেস করবে ইন মোল পার লিটার। ভেরি সিম্পল কনসেপ্ট। একটা সলিউশনের pH মানে হলো তুমি আগে দেখবে আমার ওই সলিউশনের মধ্যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কতটা আছে ইন টার্মস অফ দি মোল পার লিটার, not in terms of millimole per liter, not in terms of micromole per liter, not in terms of gram ion per liter. No, একেবারে ক্যাটাগরিক্যালি তুমি একটা সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মেজার করবা ইন অ্যারিথমেটিক স্কেল। সেই অ্যারিথমেটিক স্কেলের ইউনিটটা হবে মোল পার লিটার। কোন সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মোল পার লিটারে এক্সপ্রেস করলে পরে তুমি যে ফিগারটা পাবা, যে ভ্যালুটা পাবা, সেই ভ্যালুর এন্টি লগ করে ফেলো। এন্টি লগ করলে তুমি যাহা পাবা সেটি তোমার pH। সো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি 10⁻³ মোল পার লিটার হয় তাহলে আমার pH হবে নেগেটিভ লগ অফ 10⁻³ and that is 3। যদি আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 10⁻⁷ মোল পার লিটার হয় তাহলে 10⁻⁷ এর নেগেটিভ লগ করলে আমি পাবো 7, তাহলে আমার 7 হলো pH। ওকে, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ pH। তাহলে আমি বলতে পারি যে আমার যে অ্যারিথমেটিক কি বলে লগারিথমিক স্কেল, যেটা আমার pH স্কেল, আমি আমার pH স্কেল দিয়েও কিন্তু আমার সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে প্রকাশ করতে পারি। তবে মনে রাখতে হবে একটি কথা, যে লগারিথমিক স্কেলে যদি আমি কোনো সলিউশনের অ্যাসিডিটি প্রকাশ করি, যদি বলি যে কোনো একটা সলিউশনের কি বলে অ্যাসিডিটি ইন টার্মস অফ pH হলো 3, ওকে, ডোন্ট ফরগেট দিস 3 ইজ নট দি মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ দ্যাট সলিউশন। ডিরেক্টলি কিন্তু আমার pH হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনকে এক্সপ্রেস করেন না। ডিরেক্টলি ইট উইল নট মানে রিপ্রেজেন্ট দ্য অ্যাকচুয়াল ম্যাগনিটিউড অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তবে আমি আমার এই pH 3 থেকে এই সলিউশনে হাইড্রোজেন আয়ন কতটা সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। আমি বলবো যদি কোনো সলিউশনের pH 3 হয় মানে কোনো সলিউশনের অ্যাসিডিটি লগারিথমিক স্কেলে প্রকাশ করলে যদি আমি 3 পাই তাহলে আমি বলবো যে আমার ওই সলিউশনের অ্যাকচুয়ালি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 10⁻³ মোল পার লিটার। সেই 3 is not the hydrogen ion concentration, 3 is the pH, and যখন pH 3 তখন অ্যাকচুয়াল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 10⁻³ মোল পার লিটার। সুতরাং আমি অ্যারিথমেটিক স্কেল থেকে লগারিথমিক স্কেলে যেতে পারি, আবার লগারিথমিক স্কেল থেকে অ্যারিথমেটিক স্কেলে আসতে পারি। তাহলে শেষ কথা হলো আমার pH যদিও ডাইরেক্টলি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে রিপ্রেজেন্ট করে না, কিন্তু আমার pH ক্যান give me idea about the status of hydrogen ion concentration of that solution. আমি যদি দেখি যে আমার pH 3 তাহলে বলবো যে এই সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 10⁻³ মোল পার লিটার। যদি বলি যে pH 7 কোন সলিউশনের, বলবো যে তার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 10⁻⁷ মোল পার লিটার। সুতরাং আমি যদি একটা সলিউশনের pH বলতে পারি, যদি বলি যে আমার বাম হাতে একটা সলিউশন আছে যার pH 3, ডান হাতে একটা সলিউশন আছে যার pH 7, আমি কিন্তু এই কথাটা শুধু বলতে পারবো যে আমার বাম হাতের সলিউশনের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অনেক অনেক বেশি দেন ডান হাতের সলিউশন। মানে যেখানে pH হাই সেখানে কিন্তু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে যাবে, আর যেখানে pH লো সেখানে কিন্তু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি পাবো, বিকজ pH is the negative logarithm of hydrogen ion concentration. So pH has got inverse relationship with the actual hydrogen ion concentration of that solution, not a direct relationship. So pH and hydrogen ion concentration inversely related. 1 unit rise of pH, 10 times fall of hydrogen ion concentration. Why 10 times? Because it's a log. It's a negative log. যেখানে বেস হলো 10. 1 unit fall of pH, 10 times rise of hydrogen ion concentration. একটা সলিউশনের pH যদি 5 থেকে তুমি 6 নিয়ে যাও তার মানে তার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 10 গুণ কমে গেছে। আর একটা সলিউশনের pH যদি 5 থেকে 4 এ নিয়ে আসো, কমিয়ে নিয়ে আসো, তাহলে বুঝতে হবে এখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 10 গুণ বেড়ে গেছে।
এই হলো আমার পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন একটা রিলেশন। সো পিএইচ এন্ড হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ ওয়াটার, আমরা জানি ওয়াটারের পিএইচ কত, 7। যখনই বললাম ওয়াটারের পিএইচ 7, তাহলে আমি জানতে চাই যে তাহলে আমার ওয়াটারের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কত। তুমি বলবা 10⁻⁻7 মোল পার লিটার, দ্যাট ইজ দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ দি ওয়াটার। এটাকে তুমি যদি 10⁻9 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে পাবা ন্যানোমোল পার লিটার। তাহলে 10⁻7 ইন্টু 10⁻9, এটা হবে 100 ন্যানোমোল পার লিটার। সুতরাং যেখানে ওয়াটারের পিএইচ 7, সেখানে ওয়াটারের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হবে 10⁻7 মোল পার লিটার। আর সেই 10⁻7 মোল পার লিটার কিন্তু আমি ন্যানোমোল পার লিটারে কনভার্ট করতে চাই, তাহলে 10⁻9 দ্বারা মাল্টিপ্লাই করলে আলটিমেটলি পেয়ে যাবা 100 ন্যানোমোল পার লিটার। তাহলে ওয়াটারের পিএইচ হলো 7 আর ওয়াটারের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 100 ন্যানোমোল পার লিটার, অথবা 10⁻7 মোল পার লিটার। এখন দেখো, একটা সলিউশনের মানে অ্যাসিডিটি দুইটা স্কেল দ্বারা প্রকাশ করে দিলাম, অ্যারিথমেটিক স্কেল মানে পিএইচ স্কেল দ্বারা, আর মানে অ্যারিথমেটিক স্কেল মানে হাইড্রোজেন কনসেন্ট্রেশন ইন ন্যানোমোল পার লিটার দ্বারা, আর লগারিদমিক স্কেল মানে আমি পিএইচ দ্বারা প্রকাশ করলাম। দেখো, আমি তোমাকে একটু আগে বলেছি যে যখন ওয়াটারের পিএইচ 7, তখন ওয়াটারের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 100 ন্যানোমোল পার লিটার। এবার আমার বডিতে ব্লাডের পিএইচ ছিল 7.4 যদি হয়, তাহলে এই 7.4 পিএইচটা কিন্তু ওয়াটারের চেয়ে একটু বেশি। যদি বেশি হয় তাহলে কিন্তু এইখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন পিওর ওয়াটারের চেয়ে কম হবে। আর সেই কমটা কত? 10⁻7.4 মোল পার লিটার ইন্টু 10⁻9। এই অঙ্কটা করলে পরে ফলাফল আসবে 40 ন্যানোমোল পার লিটার। দেখো, ওয়াটারের পিএইচ ছিল 7 আর সেখানে হাইড্রোজেন আয়ন ছিল 100 ন্যানোমোল পার লিটার, আর সেই পিএইচটা 0.4 বাড়িয়ে দিলাম, আমার বডির পিএইচ 7.4, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে গেল 40 ন্যানোমোল পার লিটার। একইভাবে যদি পিএইচ 7.35 হয়, আরেকটু কমে যায়, তাহলে হাইড্রোজেন আয়ন বাড়বে 45 ন্যানোমোল পার লিটার, 7.3 50 ন্যানোমোল পার লিটার, 6.8 আরো বাড়বে 160 ন্যানোমোল পার লিটার। যদি বাড়াও পিএইচ 7.4 থেকে 7.45, কমে যাবে 35 ন্যানোমোল পার লিটার। ওকে, তারপরে যদি আরো বাড়াও 7.5 30 ন্যানোমোল পার লিটার, 7.8 16 ন্যানোমোল পার লিটার। দ্যাটস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য arithmetic scale and logarithmic scale regarding the acidity expression of a particular solution. আমার বডি ফ্লুইড ইটস এ সলিউশন। তোমার আমার বডি ফ্লুইড, এই যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড, প্লাজমা, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সলিউশন। এবং সেই সলিউশনের মধ্যেও কিন্তু হাইড্রোজেন আয়ন আছে, এবং সেই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে তোমাকে এই লগারিথমিক স্কেল এবং অ্যারিথমেটিক স্কেলের মধ্যে আমি এক্সপ্রেস করানো। কেন আমি 6.8 এর নিচে গেলাম না, কেন আমি 7.8 এর উপরে গিয়ে তোমাকে দেখালাম না? এই জন্য, যেহেতু আমি এটা দেখাচ্ছি রিগার্ডিং আওয়ার বডি ফ্লুইড, আমার বডির মানে পার্সপেক্টিভ আমি এটা দেখাচ্ছি। মনে রাখতে হবে, আমার বডির পিএইচ যদি 6.8 এর নিচে নেমে যায়, তাহলে এই লোকের বাঁচার কোনো সম্ভাবনা নাই, মরে যাবে, মৃত্যু তার অনিবার্য। আমার বডির পিএইচ যদি 7.8 এর উপরে চলে যায়, তাহলে মৃত্যু অনিবার্য। মৃত ব্যক্তির শরীর নিয়ে আমার কাটাকাটি করার কিছু নাই, মানে জীবিত ব্যক্তির শরীর নিয়ে আমি অ্যানালাইসিস করব, রিসার্চ করব, আমি দেখব, তার দৃশ্য দেখব, তার কমেন্ট করব। যেহেতু পিএইচ কম্প্যাটেবল টু লাইফ, যদি বলা হয় যে আমার মানুষের জীবন পিএইচ কত থেকে কতর মধ্যে মানে সম্ভব, পসিবল, মানে কম্প্যাটেবল, উত্তর হবে 6.8 থেকে আপ টু 7.8। যদি বলা হয় যে মানুষের জীবন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কত রেঞ্জের মধ্যে পসিবল, উত্তর হবে 16 থেকে 160 ন্যানোমোল পার লিটার, 16 থেকে 160 ন্যানোমোল পার লিটার, এর মধ্যে থাকতে হবে আমার বডির হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আর 6.8 থেকে 7.8 এর মধ্যে থাকতে হবে আমার বডির পিএইচ। এর বাহিরে গেলে মৃত্যু, একদম স্ট্রেট মৃত্যু। তাহলে এবার আসো, নর্মাল পিএইচ কত থেকে কত? 7.35 থেকে 7.45, এভারেজ বলবা 7.4। আর নর্মাল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কত? 30 থেকে 50 ন্যানোমোল পার লিটার।
কত পর্যন্ত জীবনে বেঁচে থাকা সম্ভব? 6.8 থেকে 7.8, 16 থেকে 160। এইটুকু মনে রাখবেন। লুক টু দিস পিকচার, দিস ইজ দ্য নর্মাল রেঞ্জ। ওকে, যখনই নর্মাল রেঞ্জের চেয়ে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি হবে, তখনই হবে অ্যাসিডোসিস বা অ্যাসিডেমিয়া, এবং সেটা কমতে 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 6.8, তার নিচে গেলে তোমার মৃত্যু। এবার নর্মাল থেকে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমিয়ে দাও, তাহলে হবে অ্যালকালোসিস বা অ্যালকালিমিয়া, মানে লেস হাইড্রোজেন আয়ন, লেস দেন নর্মাল, ইট ইজ অ্যালকালোসিস বা অ্যালকালিমিয়া। প্রোটন ডেফিসিট হবে, সেখানে প্রোটন কমে গেল, এবং মানে বাড়তে পিএইচ বেড়ে যাবে, বাড়তে বাড়তে পিএইচ 7.8 পর্যন্ত। ওকে, ঠিক আছে, কিন্তু যদি 7.8 এর উপরে চলে যায়, তোমার মৃত্যু অনিবার্য। এই আইডিয়াটা মনে রাখবা, আমার পিএইচ কত থেকে কত পর্যন্ত নরমাল। এই যে 7.35 থেকে 7.45 এই পর্যন্ত নরমাল। 7.35 এর নিচে গেলে অ্যাসিডোসিস বলবো, এবং যেতে 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 আপ টু 6.8 পর্যন্ত বেঁচে থাকা সম্ভব। 7.45 এর উপরে গেলে বলবো অ্যালকালোসিস, বডিতে অ্যালকালি বেশি, মানে প্রোটন কম, এবং পিএইচটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আপ টু 7.8 পর্যন্ত ওকে বেঁচে থাকা সম্ভব। তারপরে বেঁচে থাকা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। সো লুক টু দিস এক্সট্রাসেলুলার ফ্লুইড পিএইচ 7.35 থেকে 7.45 এর মধ্যে রাখতে হবে যদি বাঁচতে চাও। ইন্টারসেলুলার ফ্লুইড পিএইচ একটু কম, স্লাইটলি কম দেন ইসিএফ পিএইচ 7.0 থেকে 7.3, বিকজ আমার সেলের ভিতরে কিন্তু প্রোটনের পরিমাণটা একটু বেশি থাকে দেন এক্সট্রাসেলুলার ফ্লুইড, কারণ প্রোটন তৈরি হয় কিন্তু, অ্যাসিড তৈরি হয় কিন্তু ইন দ্য সেল ডিউরিং মেটাবলিক প্রসেস। এইটুকু দিয়ে আল্লাহ তাআলা তোমার শরীরটা, আমার শরীরটাকে তৈরি করেছে। তুমি যদি প্রশ্ন করো আমাকে এইভাবে যে আইসিএফ এর পিএইচ কেন এরকম থাকতে হবে, ইসিএফ এর পিএইচ কেন এরকম থাকতে হবে, আমার উত্তর হলো এইভাবেই আল্লাহ তোমার জীবনটাকে তৈরি করেছে, তোমার সিস্টেমটাকে তৈরি করেছে। মনে রাখতে হবে, আমাদের জীবনের যাত্রা শুরু হয়েছে একটি সিঙ্গেল সেল থেকে, যেই সিঙ্গেল সেলটা তৈরি হয়েছে ডিউরিং ফার্টিলাইজেশন বিটুইন এ সিঙ্গেল ওভা এন্ড সিঙ্গেল স্পার্ম। সেই সিঙ্গেল সেল থেকে আমার জীবনের যাত্রা, এবং ওই সিঙ্গেল সেলের যে ইন্টারসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড, এই সিঙ্গেল সেলটা যে সমস্ত কেমিক্যাল কম্পোনেন্ট দ্বারা আল্লাহ তাআলা তোমার তৈরি করে দিয়েছে, অলমাইটি তৈরি করে দিয়েছে, যে সমস্ত বায়োমলিকুল দ্বারা আমার এই সেলটা তৈরি করেছে, এই সমস্ত বায়োমলিকুল যদি ফাংশন করতে হয় প্রপারলি, কারেক্টলি যদি ফাংশন করতে হয়, তাহলে সেলের ভিতরে এই পিএইচটা দরকার, সেলের বাহিরে এই পিএইচটা দরকার। এই এতটুকু পিএইচ এর প্রি রিকুইজিট দিয়ে, এতটুকু হাইড্রোজেন আয়নের এক্সিস্টেন্সের প্রি রিকুইজিট দিয়ে একটা সেলকে আল্লাহ ভায়াবল করে তৈরি করেছে, একটা টিস্যুকে অলমাইটি ভায়াবল করে তৈরি করেছে। সুতরাং এই টিস্যুটা, এই সেলটা কেবলমাত্র এই পিএসসি কার্যকর, এই পিএস এর বাহিরে গেলে এটা কার্যকর থাকবে না। এটা সৃষ্টিগতভাবে অলমাইটি আমাদেরকে তৈরি করে দিয়েছে। এই জন্য বলা হয় যে ডোন্ট ডিস্টার্ব মি, পিএস বলে ডোন্ট ডিস্টার্ব মি, আই উইল গিভ ইউ দ্য হেভেন। পিএস বলে এই যে ইন্টারসেলুলার ফ্লুইডের এই পিএসটা আমি চাই, সেল বলেন যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে এই পিএসটা আমি চাই, আমার এই পিএস কে তোমরা ডিস্টার্ব করো না। যদি ডিস্টার্ব না করা, তাহলে তোমাদেরকে আমি স্বর্গের সুখ দিব। দিস ইজ দ্য প্রমিস given by the cell, given by the tissue, and this promise, this tissue, this cell has got from the directives of the Almighty. কাজে এইটা আমাকে মেনটেন করতে হবে। যদি একটা সেলকে ভায়াবল রাখতে চাই, একটা টিস্যুকে যদি ভায়াবল রাখতে চাই, একটা সেলকে যদি খুশি রাখতে চাই, তাহলে আমাকে এই পিএইচ মেনটেন করতে হবে। যদি এই পিএইচ মেনটেন করতে পারি, ইন্টারসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইডে, সেলটা খুশি থাকবে, খুশি মনে আমার সেল কাজ করবে, আর তাতে আমি স্বর্গের সুখ অনুভব করব। বেঁচে থাকা, সুস্থভাবে বেঁচে থাকা, এটা কিন্তু স্বর্গীয় অনুভূতি। একটুখানি ডেঙ্গু হোক না তোমার, একটুখানি আল্লাহ না করো কোভিড-19 হোক না তোমার, তুমি বুঝবা যে সুখ কাহাকে বলে, শান্তি কাহাকে বলে। আর এই সুখ শান্তি কেবল তোমার সেল, তোমার টিস্যু দিতে পারবে একটা প্রিকন্ডিশন, আর সেই প্রিকন্ডিশন হলো সেল বলে তুমি আমাকে নর্মাল পিএইচ দাও, আমার যে পিএইচ দরকার আমাকে সেই পিএইচ দাও, আমি তোমাকে শান্তি দিব, সুখ দিব, স্বর্গীয় সুখ দিব। দিস ইজ দ্য প্রমিস। ওকে, অ্যাসিড বেজ ইনপুট। ওকে, আসো,
আমি দেখি তো আমার শরীরে কোথা থেকে কোনো অ্যাসিড আসে কিনা, বেজ আসে কিনা। ইয়েস, এন্ডোজেনাস অ্যাসিড, যেটাকে বলা হয় মেটাবলিক অ্যাসিডস এন্ড মেটাবলিক বেসেস। আমাদের শরীর চলছে কিন্তু সেলুলার মেটাবলিজম দ্বারা। Metabolism is a big concept. Metabolism is the fundamental concept of the life. What is metabolism? Every chemical events, every chemical activities that happens in cellular level. এবং এই সমস্ত প্রতিটা কেমিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু পারপাসফুলি হচ্ছে। প্রতিটা কেমিক্যাল রিয়াকশনের একটা পারপাস আছে, এবং সব পারপাসের কেন্দ্রবিন্দু হলো টু সার্ভাইভ, টু মেক দ্য সেল সার্ভাইভ, টু মেক দ্য সেল হ্যাপি, টু মেক দ্য সেল টু ওয়ার্ক ইন এ গুড এনভায়রনমেন্ট। এবং এই মেটাবলিজম যখন হয় আমার শরীরে, মেটাবলিজমের অনেক উদ্দেশ্য আছে, অনেক পারপাস আছে, and each and every purpose is related to the existence of the life, related to the কি বলে মানে life living process. Here for example, আমরা মেটাবলিজমের দ্বারা from metabolic fuel like glucose, amino acid, fatty acid, ketone body, এই সমস্ত মেটাবলিক ফুয়েল গুলোকে আমরা অক্সিডাইজ করি at cellular level। কি করি? অক্সিডাইজ করে, আমি তৈরি করতেছি এনার্জি, এটিপি, and that energy is utilized by the cell, by the tissue, by the organ. Without energy আমার সেল চলতে পারবে না, আমার টিস্যু চলতে পারবে না, আমার অর্গান কাজ করতে পারবে না। উইদাউট এনার্জি, এই যে তোমার হার্ট কন্টিনিউয়াস পাম্পিং করতেছে, উইদাউট এটিপি, উইদাউট এনার্জি ইম্পসিবল। আমার এই হার্টকে কিন্তু কন্টিনিউয়াস এটিপি সাপ্লাই দিচ্ছে, আর সেই এনার্জি সাপ্লাই দিচ্ছে। কোত্থেকে আসতেছে এনার্জি? ফ্রম দি মেটাবলিক ফুয়েল লাইক ফ্যাটি অ্যাসিড, লাইক গ্লুকোজ, লাইক অ্যামাইনো অ্যাসিড এটসেট্রা। কিভাবে? বাই অক্সিডেশন এট সেলুলার লেভেল, এন্ড দ্যাট ইজ মেটাবলিজম। এই যে মেটাবলিজম তোমাকে এত বেনিফিট দিচ্ছে, তোমার জীবনের মূল হলো মেটাবলিক অ্যাক্টিভিটি এট সেলুলার লেভেল। সেই মেটাবলিজমের কিছু খারাপ দিকও আছে, আর সেই খারাপ দিকটা হলো ডিউরিং মেটাবলিজম দেয়ার ইজ প্রোডাকশন অফ সাম অ্যাসিড, প্রোডাকশন অফ সাম বেস। এটাকে বলা হয় মেটাবলিক অ্যাসিডস এন্ড মেটাবলিক বেসিস। তোমাকে এইটুকু কি বলে মানে খারাপ দিকটাকে তোমাকে মেনে নিতে হবে যদি তুমি ভালো কিছু পাইতে চাও ফ্রম মেটাবলিজম। মেটাবলিজম তোমাকে বাঁচতে সাহায্য করেছে, মেটাবলিজম তোমার জীবনকে রানিং রেখেছে। আর সেই মেটাবলিজমের যে কিছু অপকর্ম, সেই অপকর্ম হলো কিছু অ্যাসিড তৈরি করে, কিছু বেস তৈরি করে, আনওয়ান্টেড অ্যাসিড, আনওয়ান্টেড বেস। এটাকে মানতে হবে। আমি মেনে নিলাম, আমি মেটাবলিজমকে অ্যাকসেপ্ট করে নিলাম ফর দি ইন্টারেস্ট অফ মাই লাইফ। যখনই এটা অ্যাকসেপ্ট করলাম, তখন আমাকে এটাও অ্যাকসেপ্ট করতে হবে যে এই মেটাবলিজমের দ্বারা যে কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়, কিছু সাইড প্রোডাক্ট তৈরি হয়, সেই সাইড প্রোডাক্ট গুলো হলো মেটাবলিক অ্যাসিড এন্ড মেটাবলিক বেস। আবার মাঝে মধ্যে এক্সোজেনাস সোর্স থেকেও আমরা কিছু অ্যাসিড বেস নিতে পারি। মানে তুমি অ্যান্টাসিড খাইলাম, এটা কিন্তু একটা বেস। তুমি কিছু অ্যাসিডিক সাবস্টেন্স খেলাম থ্রু আওয়ার ডায়েটারি সোর্স, এটা কিন্তু অ্যাসিড। তবে একটা কথা মনে রাখতে হবে, মানে অ্যাসিড বেস অ্যাডিশন টু দ্য বডি ফ্লুইড ফ্রম এক্সোজেনাস সোর্স, দ্যাটস এ ভেরি ভেরি রেয়ার। রাদার acid or base addition to the body fluid from endogenous source as a consequence of metabolic process in the name of metabolic acid or metabolic base, that is most important. এই যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুহূর্তে আমার বডিতে, আমার সেলের ভিতরে as a result of metabolism, এই যে তোমার মেটাবলিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই যে মেটাবলিক বেস তৈরি হচ্ছে, প্রত্যেকটা মেটাবলিক অ্যাসিডের তার করসপন্ডিং প্রোটন আছে, প্রতিটা মেটাবলিক বেস ক্যান অ্যাকসেপ্ট দ্য প্রোটন। সুতরাং দিস মেটাবলিক অ্যাসিডস এন্ড মেটাবলিক বেস ক্যান ডিস্টার্ব দ্য বডি ফ্লুইড প্রোটন কনসেন্ট্রেশন। মেটাবলিক অ্যাসিড প্রোডাকশন যদি বেড়ে যায়, তা আমার বডিতে প্রোটনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, আমার বডির পিএইচটা কমে যাবে, কমতে কমতে ডেঞ্জারাস লেভেলে চলে আসতে পারে, যখন আমার জীবন ধারণ করার সম্ভব নয়। মেটাবলিক বেস প্রোডাকশন হচ্ছে বডিতে, এবং প্রতিটা বেস একটা করে প্রোটনকে গিলে ফেলতে পারে, একটা করে প্রোটনকে অ্যাকসেপ্ট করতে পারে, একটা করে প্রোটনকে সে খেয়ে ফেলতে পারে। যদি এই বেসগুলো আমার প্রোটনকে খেয়ে ফেলে, তাহলে আমার বডির প্রোটনের কনসেন্ট্রেশন কমে যাবে, আমার পিএইচটা বেড়ে যাবে, বাড়তে বাড়তে ক্যাটাস্ট্রফিক লেভেলে চলে যেতে পারে। ইট কুড বি মোর দ্যান 7.8, where death is mandatory. সুতরাং ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল
my body system must be very, very careful regarding this endogenous acid and endogenous base production. এরাই কিন্তু আমার বডির পিএইচ এর জন্য সবচেয়ে বড়, সবচেয়ে অন্যতম থ্রেট ফ্রম মেটাবলিক অ্যাসিড এন্ড মেটাবলিক বেস, যাকে অ্যাকসেপ্ট করার কোনো বিকল্প আমার নাই। আমি যদি মনে করি যে না, আমি বডিতে কোনো মেটাবলিক অ্যাসিড চাই না, মেটাবলিক বেস চাই না, তাহলে তোমাকে বডির মেটাবলিক অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে। মেটাবলিক অ্যাক্টিভিটি বন্ধ করলে তুমি সেকেন্ডের মধ্যে শেষ। সুতরাং এটা করা যাবে, বাঁচতে হবে। এবং পাশাপাশি আমার মেটাবলিক অ্যাসিড এবং বেজের যে মানে অ্যাসল্ট, যে ধাক্কা, যে আঘাত, সেটাকেও আমাকে হজম করতে হবে। কিভাবে হজম করতে হবে সেটি আমি এখন দেখাবো। সো আমার বডিতে মেটাবলিক অ্যাসিড তৈরি হচ্ছে দুই প্রকারের মেটাবলিক অ্যাসিড। একটা হলো ভোলাটাইল অ্যাসিড ইন দি ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড। কতটা তৈরি হয়? এটা অ্যাডাল্ট লোকের সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20 মোল পার ডে। নন ভোলাটাইল অ্যাসিড তৈরি হয়, নন ভোলাটাইল, সেটা কতটা? 230 মিলিমোল পার ডে। আবার কিছু নন ভোলাটাইল বেস তৈরি হয়, সেটা কতটা? 160 মিলিমোল পার ডে। এটা অ্যাডাল্ট লোকের ফিগার এটা। সুতরাং একটা অ্যাডাল্ট লোক প্রতিদিন ভোলাটাইল অ্যাসিড ইন দি ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডকে আমি কিন্তু ভোলাটাইল অ্যাসিড বললাম এই জন্য যে কার্বন ডাইঅক্সাইড ক্যান কম্বাইন উইথ ওয়াটার টু মেক কার্বনিক অ্যাসিড, রাইট? এখন সেই কার্বনিক অ্যাসিড কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হইতে পারে, হয়ে আমার কার্বন ডাইঅক্সাইড কিন্তু এজ এ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইট কুড বি এক্সক্রিটেড আউট অফ দি বডি থ্রু দি এক্সপায়ার্ড ইয়ার। এই জন্য এটাকে বলা হয়েছে ভোলাটাইল অ্যাসিড। এখানে কার্বন ডাইঅক্সাইড বলতে বোঝাচ্ছে কার্বনিক অ্যাসিড। আর এই কার্বন ডাইঅক্সাইড প্রতিদিন বডিতে তৈরি হচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে সেলের ভিতরে তৈরি হচ্ছে ডিউ টু অক্সিডেটিভ অ্যাসল্ট ওভার দ্য মেটাবলিক ফুয়েল ডিউরিং জেনারেশন অফ এনার্জি ফ্রম দি মেটাবলিক ফুয়েল। আর কিছু নন ভোলাটাইল যেগুলা গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হয়ে রেসপিরেটরি সিস্টেম দিয়ে বডি থেকে এক্সট্রিট হইতে পারে না, সেগুলোকে বলা হয় নন ভোলাটাইল অ্যাসিড, লাইক সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলো। আর কিছু নন ভোলাটাইল বেস তৈরি হবে। তুমি একটু খেয়াল করে দেখো, আমার নন ভোলাটাইল অ্যাসিডের পরিমাণ 230, নন ভোলাটাইল বেজের পরিমাণ 160। তুমি জানো যে অ্যাসিড এবং বেজের একটা ধর্ম হলো একে অপরকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। যখন একটা অ্যাসিড একটা বেস মুখোমুখি হবে তখন তারা একে অপরকে নিউট্রালাইজ করবে, এবং সেই নিউট্রালাইজেশন হবে একদম 1:1 রেশিওতে, এক্স্যাক্টলি 1:1 রেশিওতে নিউট্রালাইজ করে ফেলবে। এখন এই যে নন ভোলাটাইল অ্যাসিড 230, নন ভোলাটাইল বেস 160, এখন এই 160 যে বেস, this 160 base will be exactly neutralized by the 160 millimol non-volatile acid. তাহলে এই যে 160 বেস, 160 non-volatile acid একে অপরকে নিউট্রাল করে ফেললো, তাহলে নন ভোলাটাইল বেস আমার বডির জন্য আর কোনো মাথা ব্যথার কারণ হইল না। কিন্তু প্রশ্ন দাঁড়াইলো, এই 160 মিলিমোল নন ভোলাটাইল বেস নিউট্রালাইজ করার পরেও আমার কিছু আননিউট্রালাইজড নন ভোলাটাইল অ্যাসিড থেকে যাবে, আর সেটা হলো কতটুকু? অ্যাবাউট 70 মিলিমোল। মানে 230 মাইনাস 160, 70 মিলিমোল নন ভোলাটাইল বেস মানে অ্যাসিড থেকে যাবে, প্লাস আমার ভোলাটাইল অ্যাসিড পুরাটাই থেকে যাবে। এই যে আমার ভোলাটাইল অ্যাসিড রইল আর 70 মিলিমোল নন ভোলাটাইল অ্যাসিড রইল, এই দিস অ্যামাউন্ট অফ অ্যাসিড ইজ দ্য রিয়েল হেডেক ফর দি বডি সিস্টেম। এইটুকু ভোলাটাইল নন ভোলাটাইল অ্যাসিডকে যদি অ্যাডিকুয়েটলি বডি ম্যানেজ করতে না পারে তাহলে কিন্তু বডির পিএইচ ধাম করে কমে যাবে। কমে গেলে আমি কিন্তু মরে যাব, আমরা মরে যাব। সুতরাং এইটুকু নন ভোলাটাইল অ্যাসিড আর নন ভোলাটাইল মানে কি বলে ভোলাটাইল অ্যাসিডকে আমার বডি কিভাবে ম্যানেজ করে, এইটার নামই কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্স। যে কিভাবে একটা নর্মাল কন্ডিশনে আমার বডি নন ভোলাটাইল অ্যাসিডকে ম্যানেজ করছে, সো দ্যাট দিস ভোলাটাইল অ্যাসিড, দিস নন ভোলাটাইল অ্যাসিড ক্যান নট ডিস্টার্ব the normal pH system of the body, cannot disturb the normal proton concentration of the body. That is actually the acid base balance. এই কাজটি আমার বডি কি করে করে? এত অ্যাসিড বডিতে তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে,
এতটা ভোলাটাইল অ্যাসিড, এতটা নন ভোলাটাইল অ্যাসিড, তারপরেও আমার বডির পিএইচ কেন নরমাল থাকে, আমার বডির হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কেন নরমাল থাকে, কিভাবে কিভাবে বডি পারলো এই কাজটি করতে? এইটি কিন্তু বেসিক কনসেপ্ট অফ অ্যাসিড বেস ব্যালেন্স অফ দি বডি। তাহলে আমার বডি নেট অ্যাসিড প্রডিউসার তাহলে কতটা হলো? ভোলাটাইল অ্যাসিড 15 থেকে 20 মোল পার ডে। মোল মোল হিসাব অনেক বড়। নন ভোলাটাইল কতটা? 70 মিলিমোল পার ডে। সুতরাং একটা মেসেজ তোমাকে এই স্লাইড থেকে নিতে হবে, সেটা হলো যে আমাদের শরীর, মানুষের শরীর থেকে, শরীরের ভিতরে অ্যাসিড তৈরি হয়, আবার বেইজও তৈরি হয়, কিন্তু ইন এ নর্মাল কন্ডিশন the amount of acid production is far, far greater than the amount of base production. So, in a normal condition, our body system is not at all concerned about the non-volatile base produced at cellular level during metabolism, because the non-volatile base that is produced at cellular level, that is immediately neutralized by the equal amount of the metabolic acid produced at cellular level. But in spite of this acid-base neutralization activity, some amount of unneutralized volatile acid and non-volatile acids remain into the body fluid. এই জন্য বলা হয় body is a net acid producer. Net acid producer কথার অর্থ হলো আমার বডি অ্যাসিডও তৈরি করে, বেইজও তৈরি করে, তবে অ্যাসিডের পরিমাণ বেশি, যার জন্য নেট অ্যাসিড প্রডিউসার। নাও বডি উইল ট্রাই টু ডিল উইথ দিস volatile acid and non-volatile acid to keep the pH system normal. সোর্স কি? এগুলা অত ইম্পর্টেন্ট না। অক্সিডেশন অফ দি গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে ভোলাটাইল অ্যাসিড তৈরি হইতে পারে, নন ভোলাটাইল অ্যাসিড তৈরি হয়, এগুলো বাদ দাও, এগুলো তোমার দরকার নেই। সোজা মনে রাখবা যে ডিউরিং মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যাট সেলুলার লেভেল আমার বডিতে অ্যাসিড তৈরি হয়, বেস তৈরি হয়। কোথা থেকে নন ভোলাটাইল অ্যাসিড আসে, কোথা থেকে ভোলাটাইল অ্যাসিড আসে, কোথা থেকে নন ভোলাটাইল বেস আসে, এগুলো বইতে আছে, দেখে নিও। আমার মানে বইটার মধ্যেই আছে, এবিসি বায়োকেমিস্ট্রি বইয়ের মধ্যে এগুলো দেখা আছে। আমি ওদিকে আর সময় নষ্ট করছি না। এবার আসো, হাউ দিস অ্যাসিডস এন্ড বেস আর ডিসপোজড ফ্রম দি বডি। একটা কথা কিন্তু পরিষ্কার, যে বাঁচতে হলে মেটাবলিজমকে চালিয়ে যেতে হবে। মেটাবলিজমকে চালিয়ে যেতে হলে মেটাবলিক অ্যাসিড এবং মেটাবলিক বেজের বার্ডেনকে তোমাকে মাথায় নিতে হবে, এবং এই মেটাবলিক অ্যাসিড এবং বেসকে বডি থেকে ডিসপোজ করতে হবে। কিভাবে ডিসপোজ হবে তাকাও। যদি ডিসপোজ করতে না পারো তাহলে কিন্তু তোমার পিএইচ গরমাল মানে কি গোলমাল হয়ে যাবে, বাঁচা তখন কঠিন হয়ে যাবে। সুতরাং বাঁচতে হলে আমাকে এই অ্যাসিড এবং বেসকে ডিসপোজ করতে হবে। কিভাবে ডিসপোজ করা হয় আসো। রুটস কি? for disposal of the volatile acid, that is carbon dioxide, root হলো pulmonary root. For excretion of the non volatile acid like sulfuric acid, phosphoric acid, rootটা কি? renal root. For disposal of the base, rootটা কি? renal root. তবে মনে রাখবা, একটা হেলদি লোকের, নরমাল লোকের রেনাল রুট দিয়ে কিন্তু কোনো বেস এক্সক্রিশন হয় না। এই জন্য যেটুকু বেস তৈরি হয় সেলের মধ্যে সবটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। সুতরাং ইন এ নর্মাল ইন্ডিভিজুয়াল, ইন এ নর্মাল কন্ডিশন, there is no excess base into the body, so kidney is not supposed to excrete the base. সুতরাং এই স্লাইড থেকে তুমি আরেকটা মেসেজ নিবা, সেটা হলো যদিও কিডনি ক্যান এক্সক্রিট দ্য বেস, কিডনি ক্যান এক্সক্রিট দ্য নন ভোলাটাইল অ্যাসিড, বাট ইন এ নর্মাল কন্ডিশন, ইন এ হেলদি কন্ডিশন, kidney excrete only non-volatile acid because body is a net acid producer. তবে হ্যাঁ, যদি কখনো কোনো কারণে আমার বডিতে বেজের পরিমাণ বেড়ে যায়, অনেক বেড়ে গেছে, অ্যালকালোসিস হয়ে গেছে, বেজের কন্টেন্ট ইজ গ্রেটার দেন দ্য অ্যাসিড কন্টেন্ট, সেই ক্ষেত্রে তোমার কিডনি কিন্তু ক্যাপাবল টু এক্সক্রিট দ্য এক্সেস বেজ। তাহলে আমার বডিতে অ্যাসিড তৈরি হচ্ছে, আমার বডিতে বেস তৈরি হচ্ছে, নো প্রবলেম। এই অ্যাসিড, এই বেস সাথে সাথে তোমার পালমোনারি রুট দিয়ে এবং রেনাল রুট দিয়ে বডি থেকে বেরিয়ে চলে যাবে। যদি চলে যায় তাহলে আমার তো পিএইচ এর আর কোনো সমস্যা নাই, আমার বডির অ্যাসিডিটি ডিস্টার্ব হবে না, আমার বডির প্রোটন কনসেন্ট্রেশন নর্মাল থাকবে, আমার বডির পিএইচ কনসেন্ট্রেশন, পিএইচটাও নর্মাল থাকবে। এটাই আমার অ্যাসিড বেস ব্যালেন্স।
তাহলে এই যে বডি ফ্লুইডের পিএইচটা অলওয়েজ অ্যাট গান পয়েন্ট, মনে রাখবা। আমার বডির পিএইচ, আমার বডির হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অলওয়েজ আন্ডার থ্রেট, অলওয়েজ অ্যাট গান পয়েন্ট। কি জন্য? কি জন্য? উদ্দেশ্য একটাই, সেটা হলো যে আমার বডিতে সবসময় অ্যাসিড তৈরি হচ্ছে, সবসময় বেস তৈরি হচ্ছে, and these acid, these base are threat for the pH system, threat for the proton concentration. Anytime proton concentration could be deviated from normal because of these endogenously produced acid and endogenously produced base. তাহলে এটাকে ডিফেন্ড করতে হবে। কিভাবে ডিফেন্ড হচ্ছে? তিনটা সিস্টেম কাজ করে বডিতে টু ডিফেন্ড দ্য বডি পিএইচ ইন স্পাইট অফ দি গান পয়েন্ট অফ মানে এন্ডোজেনাসলি প্রডিউসড মেটাবলিক অ্যাসিডস এন্ড বেস। আমার বডি সব সময় যুদ্ধক্ষেত্রের মধ্যে আছে। সেই যুদ্ধক্ষেত্রের একদিকে হলো আমার এন্ডোজেনাসলি প্রডিউসড মেটাবলিক অ্যাসিড এন্ড মেটাবলিক বেস, আরেকদিকে হলো আমার বডির প্রোটন কনসেন্ট্রেশন অর পিএইচ সিস্টেম। আমার প্রোটন এবং পিএইচ কে সব সময় ধাক্কা দিয়ে অ্যাবনর্মাল করার চেষ্টা করে, গুলি করে গান পয়েন্টে রাখতেছে কারা? endogenously produced acids and bases, metabolic acids and bases. তো আমার বডির পিএইচ সিস্টেম, আমার বডির প্রোটন কনসেন্ট্রেশন এই গান পয়েন্টে কিভাবে দাঁড়িয়ে আছে, এই গান পয়েন্টের সামনে কিভাবে নর্মাল কন্ডিশনে দাঁড়িয়ে আছে, কিভাবে ম্যানেজ করতেছে এই গানটাকে, এই বন্দুকের গুলিকে কিভাবে ম্যানেজ করতেছে? তিনটা সিস্টেম দ্বারা। এক, বডি বাফার সিস্টেম, পালমোনারি সিস্টেম এন্ড রেনাল সিস্টেম। What is the job of pulmonary system? To excrete out the volatile acid. What is the job of renal system? To excrete out the non-volatile acid and non-volatile base. Then what is the job of body buffer system? বাফারের কাজটা কি? অনেক লম্বা লম্বা কথা এখানে অনেকে বলবে তোমাকে, অনেক বড় বড় কথা তুমি বইতে পাবা, এত কথা আমি শুনতে রাজি না। আমি শুধু শুনতে চাই একদম কোর কনসেপ্ট, যে আমার বডির বাফারের কাজটা তাহলে কি। আমার বডিতে অ্যাসিড তৈরি হচ্ছে, বেস তৈরি হচ্ছে, আর সেই অ্যাসিড সেই বেস আবার কিডনি দিয়ে লাংস দিয়ে বডি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমার বডি বাফারের কাজটা, এবার মনোযোগ দিয়ে শোনো, বাফারের কাজটা কি? কাজটা হলো এই যে অ্যাসিড বা বেসটা তৈরি হচ্ছে কোথায়? অ্যাট সেলুলার লেভেল ডিউরিং মেটাবলিজম। যখনই সেলের ভিতরে মেটাবলিজমের দ্বারা একটা অ্যাসিড তৈরি হলো, একটা বেস তৈরি হলো, সাথে সাথে সেই অ্যাসিড সেই বেস ইন্ট্রাসেলুলার ফ্লুইডের সাথে মিশে গেল। সেখান থেকে অ্যাসিড এবং বেসটা সেল থেকে বেরিয়ে চলে এসে এক্সট্রাসেলুলার ফ্লুইডের সাথে মিশে গেল, সেখান থেকে সে ব্লাডের সাথে মিশে গেল। তাহলে তোমার এই যে এন্ডোজেনাসলি প্রডিউসড মেটাবলিক অ্যাসিড মেটাবলিক বেস কোথায়? ইনটু দ্য বডি ফ্লুইড। আর এই বডি ফ্লুইডটা কিন্তু থ্রো সার্কুলেটরি সিস্টেম বডিতে ঘুরছে, থ্রো সার্কুলেটরি সিস্টেম। এবং আবার এন্ডোজেনাসলি প্রডিউসড অ্যাসিড এবং বেস তারাও এই ব্লাডের সাথে সার্কুলেটরি সিস্টেমের সাহায্যে, হ্যাঁ, ভাস্কুলার সিস্টেমের সাহায্যে মানব দেহ ঘুরিয়ে ঘুরিয়ে এসে দেখতেছে আল্লাহ তাআলার কর্তৃক তৈরি এত সুন্দর মানুষের শরীর, এই শরীরটাকে আমার অ্যাসিড আমার বেস ঘুরি করে দেখতেছে। এবং এইরকম দেখতে 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 কোনো একদিন সকালবেলা আমার এই অ্যাসিড এবং এই বেস চলে আসবে কিডনির কাছে। তখন কিডনি তাকে ধরবে, ধরে আস্তে করে ইউরিন দিয়ে বের করে দিবে। এবং এই মানে অ্যাসিড গুলো কোনো একদিন সকালবেলা পালমোনারি সিস্টেমের কন্ট্যাক্টে চলে আসবে থ্রো সার্কুলেশন। যখন চলে আসবে লাংস তখন তাকে ধরবে, ধরে এক্সক্রিট করে দিবে। এই তো ব্যাপারটা। কিন্তু আবার প্রশ্ন দাঁড়ায়, জন্ম থেকে কি বলে মৃত্যু পর্যন্ত কার এই যে এন্ডোজেনাসলি প্রডিউসড মেটাবলিক অ্যাসিড এন্ড বেস? জন্ম বলতেছি সে যখন সেলের ভিতরে তৈরি হয় ডিউরিং মেটাবলিজম, এবং তার মৃত্যুকে বলতেছি যখন সে কিডনি দিয়ে লাংস দিয়ে থ্রো এক্সপায়ার্ড এয়ার থ্রো ইউরিন বের হয়ে শরীর থেকে দুনিয়াতে চলে আসলো, আমি এটাকে তার মৃত্যু বলতেছি। তাহলে এই যে জন্ম থেকে মৃত্যু এই সময়টা আমার অ্যাসিড এবং বেস কোথায়?
তারা হলো ইন বডি ফ্লুইড। এখন এই বডি ফ্লুইডের মধ্যে সে যতদিন থাকলো আমার অ্যাসিড এবং বেস, সেইটা হইতে পারে একদিন, হতে পারে 3 দিন, হতে পারে আধা ঘন্টা, হতে পারে 1 ঘন্টা সময়, কিন্তু আমার অ্যাসিড এবং বেস বডি ফ্লুইডে ঘুরে বেড়াচ্ছিল। মানে এই সময়টা কি, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে জন্ম থেকে ডিসপোজাল পর্যন্ত। এই সময়টা যদি 1 ঘন্টাও হয়, আর এই 1 ঘন্টা দরকার নাই, আধা ঘন্টা সময় যদি একটা স্ট্রং অ্যাসিড, একটা স্ট্রং বেস আমার বডি ফ্লুইডের মধ্যে আনপ্রোটেক্টেড অবস্থায় থাকে, তাহলে তাদের পক্ষে সম্ভব তোমার পিএইচটাকে ডাউন করে একদম কি বলে 6.8 এর নিচে নামিয়ে দিতে পারবে, আবার পিএইচটাকে আপ করে 7.8 এর উপরে নিয়ে যেতে পারবে। মানে ক্যাটাস্ট্রফিক পর্যায়ে তোমাকে নিয়ে যেতে পারবে, তোমার মৃত্যু অনিবার্য হয়ে যাবে। সুতরাং তাহলে লজিকটা কি, ওকে আমার বডির সেল তৈরি করছে অ্যাসিড এবং বেস, আর সেই অ্যাসিড বেস বডি ফ্লুইডে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে একা ছাড়া যাবে না, তাকে গার্ড দিয়ে রাখতে হবে, দুই পাশে দুইটা বডি গার্ড দিতে হবে, যেন আমার এই অ্যাসিড, ওকে তুমি ঘুরে বেড়াও আমার বডি সিস্টেমে, কিন্তু আমার প্রোটনকে ডিস্টার্ব করতে পারবো, আমার পিএইচ কে ডিস্টার্ব করতে পারবো। মেটাবলিক বেস তৈরি হয়েছে, সে ঘুরে বেড়াচ্ছে বডি সিস্টেমে, সার্কুলেটরি সিস্টেমে, ওকে ঘুরো দেখো, কিন্তু আমার প্রোটনকে ডিস্টার্ব করতে পারবে, তাকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে। এই প্রোটেকশনটা কে দিবে, এই প্রোটেকশনটা দিবে এই বডি বাফার সিস্টেম। সুতরাং কনসেপচুয়ালি বডি বাফার সিস্টেমের কাজ কিন্তু একটা, সেটা হলো টু গিভ টেম্পোরারি প্রোটেকশন টু দা metabolic acids and bases so that they cannot disturb the pH, they cannot make the pH abnormal before their excretion from the body through renal route and through pulmonary route. That's a clear concept of the job that is done by the body buffer system into the body. বডির ভিতরে আমার বাফার এই কাজটি করে। আসো কিভাবে করে একটু দেখি। আমার বাফার সিস্টেম তাহলে কি, বাফার সিস্টেম কম্পোজড অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস। একটা বাফার সিস্টেমের মধ্যে দুটো জিনিস থাকে, একটা উইক অ্যাসিড এবং তার একটা কনজুগেট, তার করসপন্ডিং কনজুগেট বেস। উইক অ্যাসিডটাকে সিম্বলাইজ করা হয় অ্যাজ HB, যেহেতু এটা অ্যাসিড তাকে একটা প্রোটন দ্বারা সিম্বলাইজ করলাম, আর এই প্রোটনটা চলে গেলে এটা হয়ে যাবে একটা কনজুগেট বেস, সেটাকে বি দ্বারা সিম্বলাইজ করলাম, তাহলে কনজুগেট বেস হলো যে বি মাইনাস। কাজটি তাদের টু প্রিভেন্ট দ্য মার্কড চেঞ্জ অফ পিএইচ অর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন সলিউশন। একটা সলিউশনের মধ্যে অ্যাসিড চলে আসছে, সেজন্য আমার পিএইচ কে ডিস্টার্ব করতে না পারে, এই কাজটি কে করবে, বাফার। এটা একটা বডি ফ্লুইডে বেস চলে আসছে, সেজন্য আমার পিএইচটাকে কমিয়ে, মানে কি বলে, বাড়িয়ে দিতে না পারে, আমার প্রোটনটাকে যেন ডিস্টার্ব করতে না পারে, কাজটি কি করবে, করবে আমার এই বাফার। কতক্ষণ করবে, যতক্ষণ না সেই অ্যাসিডটা, সেই বেসটা বডি থেকে ডিসপোজ হবে, ততক্ষণ পর্যন্ত সে তাকে একদম সিরিয়াস প্রোটেকশন দিয়ে রাখবে। তাইলে একটা বাফারের দুটো জিনিস, উইক অ্যাসিড এন্ড কনজুগেট বেস। তুমি জানো উইক অ্যাসিড এটা একটা অ্যাসিড, অ্যাসিড মানে প্রোটন ডোনার, যে প্রোটন ডোনেট করতে পারে। বেস মানে হলো সামথিং দ্যাট ক্যান অ্যাকসেপ্ট দ্য প্রোটন। এই দুইটা কম্পোনেন্ট নিয়ে আমার বাফার তৈরি, এবং আমার বডিতে নানা রকমের বাফার আছে, এগুলো বই থেকে পড়বো। বাইকার্বনেট বাফার সিস্টেম, হিমোগ্লোবিন বাফার সিস্টেম, প্রোটিন বাফার সিস্টেম, অ্যামোনিয়া বাফার সিস্টেম, ফসফেট বাফার সিস্টেম, এই কয়েকটা বাফার বডিতে আছে। প্রতিটা বাফারের বেসিক কম্পোজিশন সেম, একটা উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস। প্রত্যেকটা বাফারের বেসিক কম্পোজিশন সেম, এবং প্রত্যেকটা বাফার একই ভাবে কাজ করে, সিমিলার মেকানিজমে কাজ করে। সুতরাং তুমি যদি একটা বাফারকে বুঝো যে এই বাফারটা দেখি তো কিভাবে কাজ করে, এইটা যদি বুঝে ফেলো, দ্যাট মিন্স তুমি সব বাফারের মেকানিজম অফ অ্যাকশন বুঝে ফেলেছো। আউট অফ অল বাফার, আমার বডিতে সবচেয়ে বেশি বাফারিং অ্যাক্টিভিটি করে একটা বাফার সিস্টেম, আর সেটা হলো বাইকার্বনেট বাফার সিস্টেম, মোস্ট অ্যাক্টিভ।
সবচেয়ে বেশি বাফারিং অ্যাক্টিভিটি করে আমার বাইকার্বনেট বাফার সিস্টেম। বাফার সম্পর্কে ইলাবোরেটলি যারা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো, এগুলো আমার বই থেকে পড়বা। বইতে একদম সুন্দর করে ডিসক্রাইব করা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু আসল কথাটা বলছি। প্রতিটা বাফারের কম্পোজিশন সেম, একটা উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস। প্রতিটা বাফার একই মেকানিজমে কাজ করে। প্রতিটা বাফারের লক্ষ্য উদ্দেশ্য এক, সেটা হলো টু কন্টেইন দ্য প্রোটন কনসেন্ট্রেশন, মানে টু 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 প্রিভেন্ট দ্য অ্যাসিডস এন্ড বেসেস not to disturb the pH, not to disturb the proton concentration. That means it gives the protection to the pH, protection to the proton concentration. And it prevents the marked change of pH or marked change of proton concentration. আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বাফার, সেটা নিয়ে আমরা কথা বলবো এখন, আর সেটা হলো বাইকার্বনেট বাফার সিস্টেম। আমার এই বাইকার্বনেট বাফার সিস্টেমে দুটো জিনিস আছে, একটা হলো অ্যাসিড আর সেটা হলো কার্বনিক অ্যাসিড, আর বেস হলো একটা, সেটা হলো কি বলে তোমার বাইকার্বনেট। দেখি তাহলে একটু, মোস্ট ইফেক্টিভ এন্ড ইউনিক বডি বাফার সিস্টেম ইজ দ্য বাইকার্বনেট বাফার সিস্টেম। কি করে কাজ করে আসো, কি আছে এখানে, কার্বনিক অ্যাসিড আছে, একটা উইক অ্যাসিড, আর আছে একটা বাইকার্বনেট। আমি কিন্তু এই বাইকার্বনেট বাফার সিস্টেম দিয়ে তোমাকে সকল বাফারের মেকানিজম অফ অ্যাকশনটা বোঝানোর চেষ্টা করতেছি। বাফারিং অ্যাক্টিভিটি কিভাবে হচ্ছে দেখি। এই যে তাকাও, যখনই বডিতে বেইজের পরিমাণ বেড়ে যাবে, ধরো বডিতে বেইজের পরিমাণ বেড়ে গেল, তাহলে আমার বডিতে কিন্তু প্রোটনের পরিমাণ কমে যাবে। যখনই প্রোটন কমে যাবে তখনই কিন্তু পিএইচ বাড়তে থাকবে। ওই অবস্থায় বাফার এগিয়ে আসবে। বাফারের দুইটা কম্পোনেন্ট, একটা হলো উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস। এবং যখন তোমার বডিতে প্রোটন ডেফিসিট হবে, প্রোটন কমে যাবে, তখন বাফারের অ্যাসিড পার্টটা এগিয়ে আসবে। প্রত্যেকটা বাফারের অ্যাসিড কম্পোনেন্টটা এগিয়ে আসবে। এগিয়ে এসে কি করবে, তার কাছে কিন্তু প্রোটন আছে, এটা উইক অ্যাসিড, কিন্তু এরা তাদের কাছে প্রোটন আছে। তখন আস্তে করে এই প্রোটনটাকে রিলিজ করে দিবে বডি ফ্লুইডে। যখনই রিলিজ করে, তখন সেই অ্যাসিডটা তার করসপন্ডিং কনজুগেট বেইজে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করে দেখো, বডিতে বেইজ অ্যাক্সেস হয়ে গেছিল, আর বেইজ অ্যাক্সেস হওয়ার কারণে প্রোটন কমে গেছিল, মানে কমে যেতে লাগছিল। ওই অবস্থায় বাফার চলে আসছে। বাফার এসে সেই বাফারের যে অ্যাসিড কম্পোনেন্ট আছে, সেই অ্যাসিড কম্পোনেন্ট থেকে প্রোটনকে রিলিজ করলো। রিলিজ করাতে কিন্তু এবার বডির প্রোটন কনসেন্ট্রেশনটা আবার নরমালের কাছাকাছি চলে আসবে। আমার বডির পিএইচটা মোটামুটি নরমালের কাছাকাছি থাকবে। দ্যাট ইজ দ্য সিম্পল মেকানিজম অফ দি বাফার done by the acid component of the buffer in case of proton deficit, in case of base access into the body. Okay, তাহলে কি দাঁড়াইলো, অ্যাসিড রিলিজেস দ্য প্রোটন and converted to conjugate base। তাহলে কি হবে, এর ফলাফল কি, অ্যাসিড কনসেন্ট্রেশন ধীরে 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 কমে যাবে, আর বেস কনসেন্ট্রেশন ধীরে 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 বেড়ে যাবে। যাক বেড়ে, নো প্রবলেম, কিন্তু আমি একটা ভালো বেনিফিট পেয়ে গেছি। আর সেই বেনিফিটটা হলো প্রোটন কনসেন্ট্রেশন থাকবে নিয়ার নরমাল, পিএইচ থাকবে নিয়ার নরমাল। দিস ইজ দ্য বাফার, দিস ইজ দ্য বাফারিং অ্যাক্টিভিটি। আমার বাফারের অ্যাসিড পার্ট কমে যাবে, অ্যাসিড কম্পোনেন্ট অফ দি বাফার ধীরে ধীরে কমতে থাকবে, আর বেস কম্পোনেন্ট অফ দি বাফার ধীরে ধীরে বাড়তে থাকবে। বাড়ুক, নো প্রবলেম। আমার কার্বনিক অ্যাসিড কম, কোনো সমস্যা নেই। আমার বাইকার্বনেট বেড়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই দুইটা জিনিসের বিনিময়ে আমি একটা ভালো জিনিস পেয়ে গেছি, আর সেটা হলো আমার বডির হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা নরমাল কন্ডিশনে আছে, আমার বডি পিএইচটা নরমাল আছে। দ্যাটস এ গ্রেট বেনিফিট, গ্রেট। এবার আসো দেখি, যখন বডিতে প্রোটন অ্যাক্সেস হয়ে যাবে, মানে অ্যাসিড অ্যাক্সেস হয়ে যাবে, অ্যাসিডোসিস হবে, প্রচুর প্রোটন বডিতে আছে। এইবার এই বডি ফ্লুইড থেকে প্রোটনকে সরাতে হবে, সরিয়ে আমার বডি ফ্লুইডের প্রোটন কনসেন্ট্রেশনটাকে আবার নরমালের কাছাকাছি আনতে হবে। এগেইন বাফার কামস ফরওয়ার্ড। এইবার বাফারের কোন কম্পোনেন্ট ময়দানে আসবে, মঞ্চে আসবে বাফারের কনজুগেট বেস কম্পোনেন্ট।
প্রত্যেকটা বাফারের একটা কনজুগেট বেস আছে, লাইক বাইকার্বনেট আয়ন। যেমন বাইকার্বনেট আয়ন ইজ দ্য কনজুগেট বেস অফ দি বাইকার্বনেট বাফার সিস্টেম। একইভাবে প্রত্যেকটা বাফার সিস্টেমের তাদের যে কনজুগেট বেস তারা সামনে চলে আসবে, এসে করবে কি বডি ফ্লুইড থেকে একটা একটা করে প্রোটন পিক আপ করবে, পিক আপ করে তারা তাদের করসপন্ডিং অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। যেমন যদি বাইকার্বনেট আয়ন সামনে আসে, এসে একটা হাইড্রোজেনকে পিক আপ করলে সে কার্বনিক অ্যাসিড হয়ে যাবে। তাতে করে কি হইলো, তোমার এই ধীরে ধীরে বডির বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমতে থাকবে আর ধীরে ধীরে কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। বাড়ুক, নো প্রবলেম, কিন্তু আমি একটা বেনিফিট পেয়ে গেছি, আর সেই বেনিফিটটা হলো আমার বডির প্রোটন কনসেন্ট্রেশন নিয়ার নরমাল এবং পিএইচ কনসেন্ট্রেশন নিয়ার নরমাল। ঠিক আছে, এখন তুমি প্রশ্ন করতে পারো আমার বডিতে তো কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল, তাহলে কি এটা সমস্যা করবে না? সমস্যা করবে না দুইটা কারণ। এক, কার্বনিক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড, সে কিন্তু প্রোটনটাকে সহজে ছেড়ে দিবে না। আমার বডিতে কিন্তু অ্যাসিড ইজ নট দ্য কোশ্চেন, কোশ্চেনটা হলো প্রোটন। আমার বডিতে আমি যদি টন কি টন এমন অ্যাসিড দিয়ে দেই, ব্লাডের ভিতরে ইনজেক্ট করি, এবং সেই অ্যাসিডটা বডি ফ্লুইডে যাওয়ার আগে যদি আমাকে এই কথা দিয়ে থাকে, এই ওয়াদা করে থাকে যে ওকে আমি অ্যাসিড, আমি আপনার শরীরের ভিতরে ঢুকবো, কিন্তু কথা দিলাম একটা প্রোটন আমি রিলিজ করব না, তাতে তোমার কোনো সমস্যা নেই। 1 টন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি তোমাকে এই ওয়াদা করে যে আমি আপনার শরীরে ঢুকে একটা প্রোটনও রিলিজ করব না, তুমি 1 টন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু সিস্টেমে নিয়ে ঘুরতে পারবে আনন্দে ফুর্তিতে, তোমার প্রোটন কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, পিএইচ চেঞ্জ হবে না। সুতরাং অ্যাসিড ইজ নট দ্য কোশ্চেন, কোশ্চেন ইজ দ্য প্রোটন। যদি অ্যাসিড প্রোটনটাকে ছেড়ে দেয় তাহলে বিপদ, আর যদি অ্যাসিড প্রোটনটাকে ধরে রাখে তাহলে কোনো বিপদ নেই। সেই ঘটনাটা ঘটতেছে কার্বনিক অ্যাসিড। সে করে কি প্রোটনটাকে টেক আপ করেছে, টেক আপ করে সে কিন্তু পকেটে ঢুকাই দিয়েছে, কার্বনিক অ্যাসিডের পকেটের ভিতরে প্রোটন ঢুকে গেছে, আর সেই পকেট থেকে আর প্রোটন বের হচ্ছে না। যদি বের না হয় তাহলে কি হবে, আমার বডির ফ্লুইডের প্রোটন কনসেন্ট্রেশন নরমাল, পিএইচ নরমাল। দ্যাট ইজ দ্য মেকানিজম অফ বাফার অ্যাকশন। তাহলে আমি খুব সিম্পল ওয়েতে তোমাকে যদি বলি হাউ বাফার ওয়ার্ক, বলবা যে ইন কেস অফ প্রোটন অ্যাক্সেস, conjugate base part of all buffer system come forward and pick up the proton from the system to keep the proton concentration normal. Or in case of proton deficit, that is alkalosis, weak acid part of all buffer come forward এবং তারা একযোগে প্রোটন রিলিজ করতে থাকবে into the system to keep the proton concentration of the system normal. It's a very simple mechanism. So how buffer work? তুমি শুধু একটা কথা বলবা, buffer work by donating proton into the system when there is proton deficit into the system. এবং এটা কে করবে? all weak acid part of the all buffer. আবার বলবা যে বাফার ওয়ার্ক বাই মানে কি বলে পিক আপ অফ প্রোটন ফ্রম দি সিস্টেম ডিউরিং প্রোটন অ্যাক্সেস, এবং এই কাজটি কি করবে? কনজুগেট বেস পার্ট অফ অল বাফার। তাহলে দিস ইজ দ্য সিম্পল মেকানিজম। তাহলে অ্যাসিডোসিসের ক্ষেত্রে যখন প্রোটন অ্যাক্সেস হচ্ছে তখন আমরা কি পাচ্ছি? কারা কাজ করে? যখন বডিতে প্রোটন অ্যাক্সেস, তখন কাজ করবে কে? বাফারের কোন কম্পোনেন্ট কাজ করবে? বাফারের কনজুগেট বেস পার্ট কাজ করবে। কি করবে? তারা একটা একটা করে প্রোটন পিক আপ করবে, একটা একটা প্রোটনকে তারা তুলে নিয়ে চলে যাবে, একটা একটা করে প্রোটনকে তারা কি বলে অ্যাকসেপ্ট করবে। একটা প্রোটনকে অ্যাকসেপ্ট করে তারা তখন তাদের করসপন্ডিং উইক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি আমি? ইন কেস অফ অ্যাসিডোসিস সকল বাফারের কনজুগেট বেস কনসেন্ট্রেশন কমে যাবে, সকল বাফারের অ্যাসিড পার্টটা বেড়ে যাবে। যদি এই কনসেপ্টটাকে তুমি বাইকার্বনেট বাফার সিস্টেমের উপরে তুমি ইমপ্লিমেন্ট করো, তাহলে তুমি বলবা ইন কেস অফ অ্যাসিডোসিস, if bicarbonate buffer system work,
That is, if the bicarbonate part of the bicarbonate buffer system work, what will happen? এই সিরাম বাইকার্বনেট কমবে, কার্বনিক অ্যাসিড বাড়বে। কিন্তু এইটুকু সমস্যাকে আমি ওয়েলকাম করছি, এইটুকু অ্যাবনর্মালিটিকে আমি ওয়েলকাম করব। কেন? এইটুকুর বিনিময়ে আমি কিন্তু একটা বিরাট বেনিফিট পেয়ে গেছি, আর সেই বেনিফিটটা হলো আমার বডির প্রোটন কনসেন্ট্রেশন নরমাল, আমার বডির পিএইচটা নরমাল। এবার আসলে অ্যালকালোসিসে কি হবে? যেখানে প্রোটন কম, বেইজ বেশি, বডিতে প্রোটন কম, কে কাজ করবে এইবার? এইবার কিন্তু তোমার প্রত্যেকটা বাফারের অ্যাসিড কম্পোনেন্ট আগায় আসবে, তারা একটা একটা করে প্রোটন সিস্টেমে রিলিজ করবে টু কিপ দ্য প্রোটন কনসেন্ট্রেশন নিয়ার নরমাল। এবং একটা উইক অ্যাসিড একটা প্রোটনকে রিলিজ করে সে তার করসপন্ডিং কনজুগেট বেইজে কনভার্ট হয়ে যাবে। যদি এই কনসেপ্টটাকে বাইকার্বনেট বাফার সিস্টেমের উপর খাটাও, তাহলে কি হবে? আমার কার্বনিক অ্যাসিড কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমে যাবে। কারণ কার্বনিক অ্যাসিড কি করবে? একটা প্রোটন রিলিজ করবে, রিলিজ করে সে কি হয়ে যাবে? সে বাইকার্বনেট আয়ন হয়ে যাবে এবং বাইকার্বনেটের কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়বে। এইটুকু বিকৃত চেহারা তুমি দেখতে পাবা। বিকৃত চেহারা বলতে বোঝাচ্ছি আমার বাইকার্বনেট বেড়ে গেছে, কার্বনিক অ্যাসিড কমে গেছে, এই বিকৃত দৃশ্যটা তুমি দেখতে পাবা। কিন্তু এই বিকৃত দৃশ্যের বিনিময়ে কিন্তু আমি একটা বিশাল বেনিফিট পেয়ে গেছি, আর সেই বেনিফিট হলো আমার প্রোটন কনসেন্ট্রেশন নরমাল, আমার পিএইচটা নরমাল, আমি বেঁচে গেলাম, আমার টিস্যু, আমার সিস্টেম, আমার সেল বেঁচে গেল। তো দিস ইজ দ্য ওয়ে। ওকে, তাহলে ওভারঅল বাফারিং, নন ভোলাটাইল অ্যাসিড কোথায় কোথায় হয়, ভোলাটাইল অ্যাসিড কোথায় কোথায় হয়, হ্যাঁ, ইন্ট্রাভেলা, ইন্টারসেলুলার। তুমি মনে রাখবা যে আমার বডিতে যতগুলা বাফারের নাম তোমাকে বলেছি, প্রত্যেকটা বাফার কিন্তু মানে মানে এই সমস্ত বাফার কিন্তু আমার বডি ফ্লুইডে আছে। সুতরাং আমার ডায়লগটা হলো যে ইচ এন্ড এভরি বডি ফ্লুইড কম্পার্টমেন্ট, হতে পারে সেটা ইসিএফ, হতে পারে আইসিএফ, হতে পারে ব্লাড, হতে পারে সিএসএফ, হতে পারে ট্রান্সসেলুলার ফ্লুইড, এভরি বডি ফ্লুইড কম্পার্টমেন্ট ইজ ডেকোরেটেড উইথ বাফার। প্রত্যেকটা বডি ফ্লুইড কম্পার্টমেন্টের মধ্যে বাফার আছে। কোন কম্পার্টমেন্টে এই বাফারটা বেশি, ওই বাফারটা কম, আরেকটা কম্পার্টমেন্টে ওই বাফারটা বেশি, ওই বাফারটা কম, এমনটি হতে পারে। কিন্তু প্রত্যেকটা বডি ফ্লুইড কম্পার্টমেন্টের মধ্যে তোমার বাফার আছে। তো এই বাফার গুলো করে কি? তোমার বাফারিং অ্যাক্টিভিটি করে। যেমন ইন ব্লাড অর ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড সবচেয়ে বেশি আছে কোন বাফারটা? বাইকার্বনেট বাফার সিস্টেম। সেলের ভিতরে সবচেয়ে বেশি আছে কোন বাফারটা? প্রোটিন বাফার, হিমোগ্লোবিন বাফার। So distribution could be different, but don't forget that each and every body fluid compartment is well decorated with optimum amount of the buffer system to work as a watchdog to protect against the deviation of the proton concentration. এবার আসো, আমার কিডনি যদি কোনো বেসকে এক্সক্রিট করতে চায় তাহলে কিভাবে করবে? এই যে মেকানিজম, এবং এই ঘটনাটা ঘটে তোমার কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। দেখো কি ঘটনাটা ঘটছে। কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের সেলের ভিতরে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার একত্র হবে হয়ে কার্বনিক অ্যাসিড ব্রেকস আপ ইনটু প্রোটন এন্ড বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আয়নটা ল্যাটারালি অ্যাবজর্ব হবে টু দ্য ব্লাড, আর প্রোটনটা সিক্রেট হবে ইনটু দ্য লুমেন অফ দি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের মধ্যে ফিল্ট্রেশন হয়ে ফ্রম দি ব্লাড ফিল্টার্ড হয়ে তোমার চলে আসে কে? বাইকার্বনেট। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের যে ফিল্ট্রেট, সেই ফিল্ট্রেটের বাইকার্বনেট কনসেন্ট্রেশন আর ব্লাডের বাইকার্বনেট কনসেন্ট্রেশন সেম। ব্লাডের বাইকার্বনেট 24 মিলিমোল পার লিটার, আর আমার প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের ফিল্ট্রেটে বাইকার্বনেট কনসেন্ট্রেশন 24 মিলিমোল পার লিটার। এই বাইকার্বনেটটাকে রিঅবজর্ব করতে হবে। কেমন করে? এই মেকানিজম। এই হাইড্রোজেন আয়ন এবার কম্বাইন করবে কার সাথে? বাইকার্বনেট করে কার্বনিক অ্যাসিড ভেঙে যাবে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। এই ওয়াটারটা, কার্বন ডাইঅক্সাইডটা আবার সেলের ভিতরে ঢুকবে। তাহলে এই সাইকেলটা একটা ভিসিয়াস সাইকেল। এই সাইকেলটা কন্টিনিউয়াসলি ওয়ার্কিং ইনটু দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। উদ্দেশ্য কি? একটা,
সেটা হলো এই যে ব্লাড থেকে ফিল্টার্ড হয়ে বাইকার্বনেট চলে আসছে, এটা কিন্তু বেস। এই বেসটাকে আবার ব্লাডে পাঠিয়ে দিতে হবে, এই বেসটাকে রিঅ্যাবসর্ব করতে হবে। দিস ইজ দ্য নর্মাল মেকানিজম দ্যাট হ্যাপেন্স ইন ইচ এন্ড এভরি মোমেন্ট ইন আওয়ার কিডনি। এখন মনে করো আমার বডিতে বেস কনসেন্ট্রেশন বেড়ে গেছে, অ্যালকালোসিস হয়ে গেছে, সুতরাং বডি নিড টু এক্সক্রিট দ্য বেস ফ্রম দি বডি। আর সেই বেস যদি এক্সক্রিট করতে চায় তাহলে it will be in the form of bicarbonate, in the form of bicarbonate। ঠিক আছে, যদি এই বাইকার্বনেট আয়নটাকে এক্সক্রিট করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে এই যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের যে মেকানিজম ইন প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এই মেকানিজমটাকে সাপ্রেস করতে হবে, ইনহিবিট করতে হবে। যদি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের এই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজমটাকে ইনহিবিট করতে পারি, তাহলে কিন্তু আমার এই ফিল্টার্ড বাইকার্বনেট যেটা ব্লাড থেকে এসেছিল, এই ফিল্টার্ড বাইকার্বনেটটা রিঅবজার্ভ না হয়ে it will be excreted through the urine, and this is the mechanism of the base excretion from the body। যদি কখন বডিতে বেস অ্যাক্সেস হয়, অ্যালকালোসিস হয়, সেই সময় আমার বডি থেকে বেসটাকে এক্সক্রিট করতে হবে, তখন কিডনি কাজটা করে। এবং কিডনি কিভাবে কাজটা করে? কিচ্ছু না, নর্মাল যে সিম্পল মেকানিজম অফ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন ইন প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, সেই মেকানিজমটাকে সে সাপ্রেস করে দিলে অটোমেটিক্যালি তোমার ফিল্টার্ড বাইকার্বনেট উইল বি এক্সক্রিটেড থ্রু ইউরিন, এন্ড দ্যাট ইজ কল্ড দ্য রেনাল বেস লস ইন কেস অফ অ্যালকালোসিস। এবার আসো আমার কিডনি কিভাবে অ্যাসিডটাকে এক্সক্রিট করতেছে, হাউ কিডনি ডিসপোজ দ্য অ্যাসিড। মনে রাখবা আমার কিডনি কোন অ্যাসিডকে ডিসপোজ করে, ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? উত্তর হলো নন ভোলাটাইল অ্যাসিডকে সে ডিসপোজ করে। নন ভোলাটাইল অ্যাসিড গুলো কি হতে পারে? সালফিউরিক অ্যাসিড, হতে পারে ফসফরিক অ্যাসিড, হতে পারে ল্যাকটিক অ্যাসিড, হতে পারে কিটো অ্যাসিড, অর অন্য কোনো অর্গানিক অ্যাসিড হতে পারে। এগুলো কিন্তু বডিতে তৈরি হচ্ছে ডিউরিং মেটাবলিজম। হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, ফসফরিক অ্যাসিড তৈরি হয়, কিটো অ্যাসিড তৈরি হয়, কন্টিনিউয়াস হচ্ছে। মনে করো আমার বডিতে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন এই সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড করবে কি? সাথে সাথে প্রোটনটাকে রিলিজ করে দিবে ইনটু দ্য সিস্টেম। যখন প্রোটনটা সিস্টেমে চলে আসলো, তখন দিস প্রোটন ইজ ক্যাপাবল টু ডিস্টার্ব দ্য বডি প্রোটন কনসেন্ট্রেশন। দিস প্রোটন ইজ ক্যাপাবল টু মানে মেক দ্য পিএইচ লো। যখনই সালফিউরিক অ্যাসিড একটা প্রোটনকে রিলিজ করে দেয়, তখন এই দৃশ্যটা বাইকার্বনেট বাফার সিস্টেম তাকিয়ে তাকিয়ে দেখে। বাইকার্বনেট বাফার সিস্টেমের মধ্যে কিন্তু বেস আছে একটা, সেটা বাইকার্বনেট। যখন বাইকার্বনেট দেখে যে একটা সালফিউরিক অ্যাসিড থেকে বা একটা ফসফরিক অ্যাসিড থেকে একটা প্রোটন বেরিয়ে আসছে, এবং এই প্রোটনটা আমার বডির প্রোটন কনসেন্ট্রেশনকে ডিস্টার্ব করতে পারে, আমার পিএইচ কে ডিস্টার্ব করতে পারে, তখন এই বাইকার্বনেট সাথে সাথে দৌড়ায়া ওই প্রোটনটার কাছে চলে যায়। এই যে চলে আসলো প্রোটনের কাছে, প্রোটন কে জিজ্ঞেস করবে বাইকার্বনেট যে তুমি কি চাও? প্রোটন উত্তর দিবে যে আমি এই লোকটার শরীরের প্রোটন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়ে, পিএইচটা কমিয়ে দিয়ে এই লোকটাকে মেরে ফেলতে চাই। তখন বাইকার্বনেট আয়ন বলবে ওকে তুমি আসো আমার কাছে, আমি তোমাকে এই কাজে সাহায্য করব। বেচারা প্রোটন তখন বাইকার্বনেটের এই আহ্বানে সাড়া দিল, সাড়া দিয়ে বাইকার্বনেটের কোলের কাছে গিয়ে বসবে। যখন এই বাইকার্বনেটের কোলে বসলো, তখনই বাইকার্বনেট করবে কি? বাই সাম কেমিক্যাল মেকানিজম সে প্রোটনটাকে বন্ডিং করে ফেলবে, বন্ডিং করে সে হয়ে যাবে কার্বনিক অ্যাসিড, এবং সাথে সাথে কার্বনিক অ্যাসিডটা ব্রেকস আপ ইনটু কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড এক্সপায়ার্ড এয়ার দিয়ে বেরিয়ে চলে গেল, রইল শরীরে পানি। পানি তো কোনো বিষয় না। তাহলে দেখো কি সুন্দর মেকানিজম। যেই প্রোটনটা সালফিউরিক অ্যাসিড থেকে এসেছিল, ফসফরিক অ্যাসিড থেকে এসেছিল,
অর্গানিক অ্যাসিড থেকে এসেছিল, কিটো অ্যাসিড থেকে এসেছিল, ল্যাকটিক অ্যাসিড থেকে এসেছিল একটা স্বপ্ন নিয়ে। স্বপ্নটা ছিল যে এই লোকটার বডির পিএইচটা কমিয়ে দিয়ে তাকে মেরে ফেলবে। তার সেই স্বপ্ন কিন্তু ভেঙে গেছে। কার দ্বারা? এই বাইকার্বনেট আয়ন দ্বারা। তাহলে এই যে রিঅ্যাকশনটা তোমার সামনে হাজির করলাম, এই রিঅ্যাকশনের মধ্য থেকে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে যে সালফুরিক অ্যাসিড থেকে ফসফরিক অ্যাসিড থেকে আগত এই প্রোটনটা এখন কোথায়? এখন কোথায়? উত্তর হলো এই প্রোটনটা এখন এই পানির ভিতরে ঢুকে গেছে। দ্যাটস দ্য বিগ মেকানিজম ডান বাই দি বাইকার্বনেট বাফার সিস্টেম। মানে বাইকার্বনেট কম্পোনেন্ট অফ দি বাইকার্বনেট বাফার সিস্টেম এই সুন্দর কাজটি করে ফেলছে। যখনই কোনো প্রোটন চলে আসে কোন অ্যাসিড থেকে, সাথে সাথে তাকে ধরে তাকে পানির ভিতরে ঢুকিয়ে দেয়, যাতে করে সে আমার বডির প্রোটন কনসেন্ট্রেশনকে ডিস্টার্ব করতে না পারে। তাহলে এই যে পানির ভিতরে প্রোটনটা ঢুকে গেল, তাতে একটা কিন্তু ক্ষত, মানে একটা অউন্ড বডিতে তৈরি হয়েছে। আর সেই অউন্ডটা হলো এই যে আমার বডির বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে গেছে। যাক কমে, নো প্রবলেম। কেন কমলো? কারণ একটা বাইকার্বনেট একটা প্রোটনকে অ্যাকসেপ্ট করে কার্বন ডাইঅক্সাইড বা ওয়াটার হচ্ছে। তার মানে একটা প্রোটনকে পানির ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আমার ব্লাডের একটা বাইকার্বনেট কুরবানি হয়ে গেল। এরকম যদি আমার সালফিউরিক অ্যাসিড থেকে 50টা প্রোটন আসে, আর এই 50টা প্রোটনকে পানির ভিতরে ঢুকাইতে হলে আমার ব্লাডের 50টা বাইকার্বনেট কুরবানি হয়ে যাবে, 50টা বাইকার্বনেট কমে যাবে। যাক, নো প্রবলেম, দিস ইজ বাফারিং। ওকে, কিন্তু বাফার যে কাজটি করলো সেই কাজটা অ্যাকচুয়ালি আমার অ্যাসিড থেকে আগত প্রোটনটাকে একটা জায়গায় লুকায় দিল, একটা ঘরে মানে লুকায় রাখলো। আর সেই ঘরটা হলো পানির ভিতরে লুকিয়ে দিল। এখানে কিন্তু শেষ না, এটি কিন্তু একটা টেম্পোরারি প্রোটেকশন। কিন্তু বডির কাছে খবর আছে, কিডনির কাছে খবর আছে যে বডিতে প্রোটন বেড়ে গেছে। এই খবরটা কিন্তু কিডনির কাছে চলে যাবে বাই সাম মেকানিজম। এবার কিডনি কি করবে? এই প্রোটনটাকে এক্সক্রিট করার ব্যবস্থা করবে। প্রোটনটা ঢুকেছে কোথায়? পানির ভিতরে ঢুকে গেছে। এবার কিডনি সেই পানি থেকে, সেই পানিটা খুঁড়ে আবার পানির ভিতর থেকে প্রোটনটাকে বের করে নিয়ে আসবে। এবং এই ঘটনাটা কিডনির কোথায় ঘটবে? ইন কালেক্টিং ডাক্ট। তাকাও কি হয়, কালেক্টিং ডাক্ট সেলের ভিতরে এই কার্বন ডাইঅক্সাইড আছে, পানির সাথে মিলবে, ওকে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এটা আবার ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন হয়ে যাবে। তাহলে দেখো, এই যে কার্বনিক অ্যাসিডের ভিতরে যে এই প্রোটনটা আসলো, কোথা থেকে এসছে? এটা কিন্তু পানি থেকে এসেছে। ওই যে সালফুরিক অ্যাসিড থেকে যে প্রোটন বের হয়েছিল, যে প্রোটনটাকে আমার বডির বাইকার্বনেট আয়ন পানিতে ঢুকিয়ে দিয়েছিল, সেই পানি থেকে মাটি খুঁড়ে আমার কালেক্টিং ডাক্ট সেল সেই প্রোটনটাকে আবার বের করে নিয়ে আসলো। আর বাইকার্বনেট আয়নটা ল্যাটারালি অ্যাবজর্ব হইল। এই প্রোটনটা এবার কালেক্টিং ডাক্ট লুমেনে সিক্রেট হবে। হওয়ার পরে কালেক্টিং ডাক্টের মধ্যে কিন্তু কোনো বাইকার্বনেট আয়ন নাই। ফিল্ট্রেশনে ব্লাড থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে বাইকার্বনেট কিন্তু ফিল্টার্ড হয়েছিল, কিন্তু ফ্রম প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অলমোস্ট 100% বাইকার্বনেট রিঅবজর্ভ হয়ে যায় ইন নর্মাল কন্ডিশন, in healthy condition. When the filtrate comes to the collecting duct, that filtrate is totally free from bicarbonate ion. সুতরাং কালেক্টিং ডাক্টে যে হাইড্রোজেন আয়ন সিক্রেট হইল, কেমন করে হয় এটা? বাই প্রোটন পাম্প। দেখবা কালেক্টিং ডাক্ট ওয়ালের মধ্যে, সেলের মধ্যে এই প্রোটন পাম্পটা আছে। এই প্রোটন পাম্প কি করবে? প্রোটনটাকে পাম্পিং করে লুমেনে পাঠিয়ে দিবে। ওকে, লুমেনে আসার পরে কালেক্টিং ডাক্টের মধ্যে কিন্তু বাফার আছে। কি বাফার? ফসফেট বাফার আর অ্যামোনিয়া বাফার। ফসফেট বাফারের উইক অ্যাসিড পার্টটা হলো অ্যামোনিয়াম আয়ন, আর কনজুগেট বেস হলো অ্যামোনিয়া।
মানে কি বলে অ্যামোনিয়া বাফারের, সরি। আর ফসফেট বাফারের উইক অ্যাসিড পার্টটা হলো ডাইহাইড্রোজেন ফসফেট, আর কনজুগেট বেস পার্টটা হলো মনো হাইড্রোজেন ফসফেট। তাহলে এই যে মনো হাইড্রোজেন ফসফেট, এটা কিন্তু কনজুগেট বেস অফ দি ফসফেট বাফার। অ্যামোনিয়া ইজ দ্য কনজুগেট বেস অফ দি অ্যামোনিয়া বাফার। এই অ্যামোনিয়া হাইড্রোজেনকে পিক আপ করবে, এই কি বলে মনো হাইড্রোজেন ফসফেট হাইড্রোজেনকে পিক আপ করবে, করে এই যে ডাইহাইড্রোজেন ফসফেট হয়ে গেল, অ্যামোনিয়াম আয়ন হয়ে গেল। এই ডাইহাইড্রোজেন ফসফেট আর অ্যামোনিয়াম আয়ন এবার আস্তে করে ইউরিন দিয়ে বেরিয়ে চলে আসলো কোথায়? জমিনে চলে আসলো, পৃথিবীতে চলে আসলো। দেখো কি সুন্দর মেকানিজম আল্লাহ তাআলা তোমার কালেক্টিং ডাক্টে বানিয়ে দিয়েছে। হাউ কিডনি excrete the acid. This is the way for excretion of acid from the body through the collecting duct. এটাকে বলা হয় বাইকার্বনেট জেনারেশন মেকানিজম। ওয়াই এই জন্য দেখো তো, এই যে বাইকার্বনেটটা ব্লাডে আসলো, এই বাইকার্বনেট কিন্তু আমার এই কালেক্টিং ডাক্ট সেলের ভিতরে নতুন করে জন্ম নেওয়া একটা বাইকার্বনেট। ইট ইজ নট লাইক প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। প্রক্সিমাল টিবিউলে এই যে বাইকার্বনেটটা ব্লাডে আসলো, এটা কিন্তু ইনডাইরেক্টলি ফ্রম লুমেন থেকে এসছে। মানে ব্লাড থেকে যে বাইকার্বনেট আয়নটা ফিল্টার্ড হয়ে লুমেনে এসেছিল, সেই লুমেন থেকে সেই ফিল্টার্ড বাইকার্বনেটটা ইনডাইরেক্টলি ব্লাডে চলে আসলো। এতে করে কি হলো, আমার ব্লাডের বাইকার্বনেট লেভেল যেখানে থাকার সেখানেই আছে। মানে দিস বাইকার্বনেট reabsorption mechanism that happens in collecting duct, proximal convoluted tubule, it maintains the status quo of the bicarbonate concentration. মানে it maintains the normal serum bicarbonate concentration. কিন্তু কালেক্টিং ডাক্টের ঘটনাটাকে বলা হয় বাইকার্বনেট জেনারেশন মেকানিজম। এই যে বাইকার্বনেটটা তৈরি হলো, এটা কিন্তু নিউ বাইকার্বনেট, এটা কিন্তু ফিল্টার্ড বাইকার্বনেট নয়, নিউ বাইকার্বনেট, সেটা ব্লাডে যাচ্ছে। আর এই বাইকার্বনেট তখন ব্লাডের বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা একটু একটু করে বাড়িয়ে নরমালে নিয়ে আসবে। তার মানে কি, আমার ব্লাডের বাইকার্বনেটটা লো ছিল। কেন লো ছিল? ওই যে ডিউ টু বাফারিং অ্যাক্টিভিটি। এই বাফারিং করতে গিয়ে আমার ব্লাডের বাইকার্বনেট একটা লো হয়ে গেছিল। এবার সমপরিমাণ বাইকার্বনেট আবার ব্লাডে ঢুকে যাবে, ঢুকলে আমার ব্লাডের বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা নরমাল হয়ে গেল। আর মাঝখান থেকে আমার প্রোটনটা, অ্যাসিডটা ইন দি ফর্ম অফ প্রোটন এক্সক্রিট হয়ে চলে গেল। এই হলো মেকানিজম অফ অ্যাসিড এক্সক্রিশন, কিডনি যে কাজটি করে। তাহলে যেহেতু ইন এ নর্মাল কন্ডিশন আমার বডিতে কোনো বেস থাকে না, নিউট্রালাইজ হয়ে যায়, তাহলে নর্মাল কন্ডিশনে আমার কিডনি সবসময় অ্যাসিড এক্সক্রিশন করে। এই জন্য ইউরিনারি পিএইচ সবসময় অ্যাসিডিক থাকে ইন নর্মাল কন্ডিশন, ইন হেলদি কন্ডিশন। আর সেই যে ইউরিনারি পিএইচটা অ্যাসিডিক হয়, এটা কেন? বিকজ অফ দি প্রেজেন্স অফ অ্যাসিডিক সাবস্টেন্স ইনটু দ্য ইউরিন, প্লাস সেই সাথে কিছু ফ্রি প্রোটনও থাকে ইউরিন। তাহলে এইটা হলো অ্যাসিডিক সাবস্টেন্স অফ দি ইউরিন, ডাইহাইড্রোজেন ফসফেট এন্ড অ্যামোনিয়াম আয়ন, ডাইহাইড্রোজেন ফসফেট এন্ড অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমার বডি থেকে টোটাল কতটা অ্যাসিড এক্সক্রিশন হবে? 50 to 100 মিলিমোল পার ডে। আর এটা হলো অ্যামাউন্ট অফ নন ভোলাটাইল অ্যাসিড। আমার বডির নন ভোলাটাইল অ্যাসিড হলো এটা, আর সেটা পুরোটাই এক্সক্রিট হবে থ্রু দি ইউরিন। এবং তার ম্যাক্সিমাম কি দিয়ে হয়? এই যে অ্যামোনিয়াম আয়ন, 2/3 অ্যাজ অ্যামোনিয়াম আয়ন, 1/3 অ্যাজ ডাইহাইড্রোজেন ফসফেট হিসাবে আমার ইউরিন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এটা বলি আমরা মোটামুটি শেষ প্রান্তে আছে, আর 15-20 মিনিট। এই যে তোমাকে এতক্ষণ আলোচনাটা করলাম, যে বাফার নিয়ে কথা বললাম, বাফারের কি কি আছে বডিতে বললাম, বাফারের কাজ কি সেটাও বললাম। মানে বাফারের কাজ হলো টু মেনটেন দ্য নর্মাল পিএইচ, নিয়ার নর্মাল পিএইচ এন্ড নিয়ার নর্মাল proton concentration in spite of the added acid and base to the system. তাহলে এই বাফার যেহেতু আমার বডির পিএইচটাকে প্রোটেকশন দিচ্ছে, আমার বডির প্রোটন কনসেন্ট্রেশনটাকে প্রোটেকশন দিচ্ছে, সুতরাং আমি তো ভাবতেই পারি যে বাফার গুলো নিশ্চিত বডি পিএইচ এর সাথে একটা সম্পর্ক মেনটেন করে। কিভাবে, কোন পদ্ধতিতে আমার বাফার গুলো
মানে গেটস রিলেটেড উইথ দ্য বডি পিএইচ, সেই পদ্ধতিটা সর্বপ্রথম আবিষ্কার করেছে দুইজন সায়েন্টিস্ট, একজনের নাম হ্যান্ডারসন আর একজনের নাম হ্যাসেলবাক। দুইজনের নামে একটা ইকুয়েশন বা নামকরণ করা হয়েছিল হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন। তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো, তোমরা গাধাটার মতো ঝাইরা মুখস্থ করছো হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন। এটার যে কি উপকারিতা তোমাকে কেউ বলেছে কিনা আল্লাহ জানে। আজকে তুমি বুঝার চেষ্টা করো তার উপকারিতাটা কোথায়, কিভাবে এই হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন আমার শরীরে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল। কিভাবে? দিস ইকুয়েশন এক্সপ্লেইনস দ্য মেকানিজম হাউ the body buffers are related with the body piece. এই রিলেশনটা কিভাবে হয় সেটি এক্সপ্লেন করেছে হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন। আমি সেই ইকুয়েশনের ডিটেলসে গেলাম না, ডিটেলসটা তুমি বই থেকে পড়বা, ও আমার বইয়ের মধ্যেই আছে। ইকুয়েশনটা বলে ফেললাম, pH is equal to pK plus log of base by acid. That's the Henderson Hasselbalch equation. This equation is applicable to each and every acid, each and every weak acid particularly. So প্রত্যেকটা বাফারের মধ্যে যেহেতু একটা উইক অ্যাসিড আছে, সুতরাং this equation is applicable to each and every buffer system. Let us talk about the bicarbonate buffer system. আমার বাইকার্বনেট বাফার সিস্টেমের বেস হলো বাইকার্বনেট, অ্যাসিড হলো কার্বনিক অ্যাসিড। সো এই কনসেপ্টটাকে যদি বাইকার্বনেট বাফারের উপর ট্রান্সপ্লান্ট করো, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এই pH is equal to pK plus log of bicarbonate by carbonic acid. যদি এই ইকুয়েশনটা ফসফেট বাফারের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে ইকুয়েশনটা হবে pH is equal to pK plus log of basic phosphate divided by acid phosphate. এরকম। তো একটা বুঝো, আসো হোয়াট, এখানে যে কটা কথা বললাম সব কটা তোমার জানা, শুধু একটা জিনিস তোমার অজানা, সেটা হলো পিকে। পিকে 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 মানে হলো এন্টি লগ, নেগেটিভ লগ অফ দি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যান অ্যাসিড। লাইক পিএইচ, পিএইচ যেরকম নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, পিকে হলো নেগেটিভ লগ অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যান অ্যাসিড। কোন একটা পার্টিকুলার অ্যাসিড কতটা ডিসোসিয়েট করবে, 100% নাকি 80% নাকি 30% নাকি 20% ডিসোসিয়েট করবে, দ্যাট ইজ ফিক্সড ফর এ পার্টিকুলার অ্যাসিড ইন এ পার্টিকুলার এনভায়রনমেন্ট। কোন একটা ডেফিনিট এনভায়রনমেন্টে কোন একটা ডেফিনিট অ্যাসিড কতটা ডিসোসিয়েট করবে এটা কিন্তু প্রিফিক্সড। যেমন কার্বনিক অ্যাসিড মনে করো 30% ডিসোসিয়েট করবে, সালফিউরিক অ্যাসিড 99% ডিসোসিয়েট করবে। এই যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা ডিগ্রি অফ আয়োনাইজেশন অফ এ পার্টিকুলার অ্যাসিড, এটাকে বলা হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ দ্যাট অ্যাসিড। সেই ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকে সিম্বলাইজ করা হয় ইংরেজি অ্যালফাবেট কে দ্বারা। কে কে এবিসিডি ইএফজি কে, এই যে কে দ্বারা ডিনোট করা হয়। কে মানে হলো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যান অ্যাসিড। এবার তুমি যদি এই কে যে মানটা, ডিসোসিয়েশন কনস্ট্যান্টের যে মানটা, সেটাকে নেগেটিভ লগ করো, পেয়ে যাবা পিকে। তাহলে কথা শেষ করি, প্রত্যেকটা উইক অ্যাসিডের একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আছে, আর সেই ডিসোসিয়েশন কনস্ট্যান্টের যদি নেগেটিভ লগ করা হয় তাহলে পেয়ে যাবো পিকে। কার্বনিক অ্যাসিডের একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আছে, তাকে নেগেটিভ লগ করলে পেয়ে যাবো পিকে, আর সেই পিকের ভ্যালুটা হলো 6.1, দ্যাট ইজ ফিক্সড ফর এ পার্টিকুলার অ্যাসিড। তাহলে আলটিমেটলি pH is equal to 6.1 because I am going to talk about the carbonic acid. 6.1 plus log of bicarbonate by carbonic acid. Clear? যদি এটা ফসফেট বাফার সিস্টেম হয়, তাহলে উপরে হবে বেসিক ফসফেট, নিচে অ্যাসিড ফসফেট, আর এখানে কিন্তু 6.1 থাকবে না। তখন হয়ে যাবে ওই ফিগারটা, যে ফিগারটা ইন্ডিকেট করবে পিকে ভ্যালু অফ দি অ্যাসিড ফসফেট। ফর বাইকার্বনেট বাফার সিস্টেম, যেহেতু কার্বনিক অ্যাসিডের পিকে হলো 6.1, সুতরাং আমি এখানে বলবো pH is equal to 6.1 plus log of bicarbonate by carbonic acid.
আসো তো, আমার বডির বাইকার্বনেট কনসেন্ট্রেশন কত? 24 মিলিমোল পার লিটার। আমার বডির কার্বনিক অ্যাসিড কনসেন্ট্রেশন কত? 1.2 মিলিমোল পার লিটার। তাহলে pH is equal to 6.1 plus log of 24 by 1.2. ওকে, তাহলে pH is equal to 6.1 plus log of 20. এই log of 20 কোত্থেকে আসলো? ওই 24 কে 1.2 দ্বারা ভাগ করো, তুমি 20 পেয়ে যাবে। তাহলে log of 20, log of 20 1.3, তাহলে 6.1 প্লাস 1.3, এই যে দেখো আমি 7.4 পেয়ে গেছি, দ্যাট ইজ মাই নর্মাল বডি পিএইচ। তোমাকে এই জিনিসটা দেখিয়ে আমি একটা কথা প্রমাণ করে দিলাম, দিস ইজ দ্য ওয়ে হাউ বডি বাফার সিস্টেমস আর রিলেটেড উইথ দ্য বডি পিএইচ। ঠিক আছে, এইটা দ্বারা দিস ইজ দ্য, হিয়ার ইজ দ্য ইম্পর্টেন্স অফ দি হেন্ডারসন-হাসেলবাখ ইকুয়েশন। হয়ে গেল? ওকে, আসো তাহলে এবার এই তিনটা উদাহরণের দিকে তুমি তাকাও, ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো একটা লোকের গায়ে সিরাম বাইকার্বনেট পেয়ে গেলাম 20 মিলিমোল পার লিটার, কার্বনিক অ্যাসিড পাইলাম 1.0 মিলিমোল পার লিটার। দুইটাই কিন্তু কম। কার্বনে কি বলে, বাইকার্বনেট নরমাল 24, আমি রুগীর গায়ে পাইলাম 20। কার্বনিক অ্যাসিড নরমাল 1.2, আমি পাইলাম 1। এই লোকটার বডির পিএইচ কিন্তু হবে এক্স্যাক্টলি 7.4। এই জন্য যে বাইকার্বনেট বাই কার্বনিক অ্যাসিড রেশিওটা কিন্তু 20 আর লগ অফ 20 1.3, পিএইচ 7.4। ধরে নাও একটা লোকের শরীরে বাইকার্বনেট পিএইচ অফ 40 মিলিমোল পার লিটার, ভেরি হাই, কার্বনিক অ্যাসিড পিএইচ অফ 2.0 মিলিমোল পার লিটার, হাই। এই লোকটারও পিএইচ পাবা 7.4, কোনো সন্দেহ নেই। কারণ 40/2 again রেশিও 20, বাইকার্বনেট বাই কার্বনিক অ্যাসিডের রেশিওটা 20, সুতরাং পিএইচ 7.4, যদিও তার বাইকার্বনেট অ্যাবনর্মাল, কার্বনিক অ্যাসিড অ্যাবনর্মাল। ধরে নাও একটা লোকের গায়ে বাইকার্বনেট পিএইচ অফ 60 মিলিমোল পার লিটার, ভেরি হাই, ইনস্টেড অফ 24, কার্বনিক অ্যাসিড পেয়েছি 3, এই লোকটারও কিন্তু বডির পিএইচ হবে 7.4, কোনো সন্দেহ নেই। কারণ এখানেও বাইকার্বনেট বাই কার্বনিক অ্যাসিডের রেশিও 20। এই তিনটা এক্সাম্পল তোমার সামনে সেট করলাম শুধু একটি কথা বোঝানোর জন্য, সেটা হলো যে নর্মাল বডিতে হেলদি কন্ডিশন বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের রেশিও হয় 20:1। ইন হেলদি কন্ডিশন, নর্মাল কন্ডিশন, আমার বডিতে বাইকার্বনেট থাকবে 20 টাইমস গ্রেটার দেন দ্য কার্বনিক অ্যাসিড। যতক্ষণ পর্যন্ত এই বাইকার্বনেট বাই কার্বনিক অ্যাসিডের রেশিও 20:1 মেইনটেইন হবে, ততক্ষণ পর্যন্ত আমার বডির পিএইচ থাকবে এক্স্যাক্টলি 7.4, এক্স্যাক্টলি 7.4, যদিও বাইকার্বনেট অ্যাবনর্মাল, কার্বনিক অ্যাসিড অ্যাবনর্মাল। ঠিক আছে, তাহলে এই তিনটা ইকুয়েশন থেকে একটা কুইজ দিলাম তোমাকে, এই কুইজের উত্তর বের করে ফেলবে। আমার বডির পিএইচ ডিপেন্ড করে অন সিরাম বাইকার্বনেট কনসেন্ট্রেশন, আমার পিএইচ ডিপেন্ড করে অন সিরাম কার্বনিক অ্যাসিড কনসেন্ট্রেশন, আমার বডির পিএইচ ডিপেন্ড করে অন বাইকার্বনেট বাই কার্বনিক অ্যাসিড রেশিও। এই তিনটার মধ্যে একটি প্রশ্নের উত্তর তুমি বেছে নিবা। যদি তোমাকে এই আদেশটা করি, তাহলে তিনটার কোন উত্তরটা তুমি বেছে নিবে? উত্তরটা হলো এটা, body pH depends on bicarbonate by carbonic acid ratio, not on absolute concentration of bicarbonate, not on absolute concentration of carbonic acid. It is the bicarbonate by carbonic acid ratio that is the determining factor of the body pH. আর কেউ না। রেশিওটা কত, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমাইনিং ফ্যাক্টর। রেশিওটা যদি 20-র উপরে উঠে যায়, তাহলে তোমার পিএইচটা বেড়ে যাবে। রেশিও যদি 20 নিচে নেমে যায়, তাহলে পিএইচটা কমে যাবে। রেশিও যদি 20 থাকে, অ্যাবসলিউটলি পিএইচ নরমাল। তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আবারও বলছি,
আমাদের শরীরের পিএইচ কিন্তু বাইকার্বনেটের উপর ডিপেন্ড করে না, কার্বনিক অ্যাসিড কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ওভার দ্য রেশিও বিটুইন বাইকার্বনেট বাই কার্বনিক অ্যাসিড। আর এই রেশিওটা নর্মাল হলো 20। যতক্ষণ পর্যন্ত রেশিও 20 ততক্ষণ পর্যন্ত পিএইচ নর্মাল। এখন কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন যাহাই হোক না কেন, নো প্রবলেম। এই আইডিয়াটা যেন মাথা থেকে না যায়, কারণ এই আইডিয়াটা সামনে আমার অনেক কাজে লাগবে। তাহলে নর্মাল বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড রেশিও 20:1, তাহলে এই কথাটা অলরেডি বলে ফেলেছি। ওকে, এবার তোমাকে টোটাল বাইকার্বনেট মানে বাফার সিস্টেমটা একটা দেখাচ্ছি। এতক্ষণ যে আলোচনা করলাম বাইকার্বনেট বাফার সিস্টেম নিয়ে, এবং সব সময় অ্যাসিড বেস ডিসঅর্ডার আমরা আলোচনা করব থ্রু দি উইন্ডো অফ বাইকার্বনেট বাফার সিস্টেম। আর মনে রাখতে হবে কোন একটা পার্টিকুলার অ্যাসিড বেস ডিসঅর্ডারে বাইকার্বনেট বাফার সিস্টেম যেভাবে পরিবর্তন হবে, যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেভাবে ট্রমাটাইজড হবে, একইভাবে শরীরের সকল বাফার সিস্টেম গুলা এফেক্টেড হবে বা রেসপন্ড করবে। সুতরাং একটা বাফার ভালো করে বুঝলে মনে রাখবা ওই একইভাবে বাকি সকল বাফার তোমার কাছে তোমার বডিতে রেসপন্ড করবে। কাজে আমি একটা বাফার নিয়ে কথা বলবো, সেটা বাইকার্বনেট। টোটাল বাইকার্বনেট বাফার সিস্টেমের সিনারিওটা হলো এটা: পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে ডিজলভ কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে কার্বনিক অ্যাসিড, সেখান থেকে বাইকার্বনেট আয়ন এন্ড হাইড্রোজেন আয়ন। ওকে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বাড়তে থাকে তাহলে ধীরে ধীরে ডিজলভ কার্বন ডাইঅক্সাইড বাড়বে, ধীরে ধীরে কার্বনিক অ্যাসিড বাড়বে, আর ধীরে ধীরে বাইকার্বনেট কনসেন্ট্রেশন বাড়বে। তার মানে ইফ দেয়ার ইজ এ হাই PCO2 তাহলে রিঅ্যাকশনটা ডান দিকে যাবে। কিন্তু যদি PCO2 কমে যায়, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কোনো কারণে কমে যায়, তাহলে এই রিঅ্যাকশনটা বাম দিকে চলে আসবে। মানে যদি PCO2 লো হয়ে যায় তাহলে তোমার ব্লাড থেকে কিছু হাইড্রোজেন আর কিছু বাইকার্বনেট কম্বাইন করবে, করে কার্বনিক অ্যাসিড হয়ে ডিজলভ কার্বন ডাইঅক্সাইড হয়ে PCO2 হয়ে যাবে। এটা হলো রিভার্সিবল ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে দেখাচ্ছি। এই যে ডিজলভ কার্বন ডাইঅক্সাইড, আর এই যে কার্বনিক অ্যাসিড, আর এই যে বাইকার্বনেট, এই তিনটা জিনিসকে মিলে একত্রে একটা নামে পরিচিত, ভীষণ ইম্পর্টেন্ট। আর সেই নামটা হলো টোটাল কার্বন ডাইঅক্সাইড, TCO2। তুমি যখন কোনো রোগীর মানে এবিজি, আর্টারিয়াল ব্লাড গ্যাস ল্যাব থেকে যে রিপোর্ট দেয়, সেই রিপোর্টের দিকে তাকাও, তাকিয়ে দেখবা এই TCO2 নামে একটা কথা আছে। তাহলে এই TCO2 কি? টোটাল কার্বন ডাইঅক্সাইডটা কি? কম্বিনেশন অফ দি ডিজলভ কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড এন্ড বাইকার্বনেট আয়ন। এই TCO2 নরমাল কত? 28 মিলিমোল পার লিটার। আর আমার নরমাল বাইকার্বনেট কত? 24 মিলিমোল পার লিটার। তাহলে বুঝাই গেল যে TCO2 এর মধ্যে মেজর কম্পোনেন্ট হলো বাইকার্বনেট, মাইনর কম্পোনেন্ট হলো ডিজলভ কার্বন ডাইঅক্সাইড এন্ড কার্বনিক অ্যাসিড। কতটা? 95% অফ দি TCO2 ইজ বাইকার্বনেট। তাহলে তোমাকে সিরাম বাইকার্বনেট একটা কনসেপ্ট, টোটাল কার্বন ডাইঅক্সাইড আরেকটা কনসেপ্ট। টোটাল কার্বন ডাইঅক্সাইড আর বাইকার্বনেট কিন্তু এক কথা নয়। টোটাল কার্বন ডাইঅক্সাইড ইজ a bit higher than the bicarbonate concentration। তবে এটাও মনে রাখতে হবে যে টোটাল কার্বন ডাইঅক্সাইডের 95% is bicarbonate, and that's the reason why in practical field, in clinical field, আমরা টোটাল কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেটকে সিমিলারলি ইন্টারপ্রিট করি। অর্থ হলো এই, যদি কেউ তোমাকে বলে যে একটা রোগীর টোটাল কার্বন ডাইঅক্সাইড হাই পেয়েছি, তুমি ধরে নিবা এই লোকটার সিরাম বাইকার্বনেট লেভেল হাই। যদি কেউ বলে কখনো যে দিস আর দ্য কজেস যেখানে বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে তুমি বলে ফেলবা যে এই সমস্ত কারণে টোটাল কার্বন ডাইঅক্সাইড উইল অলসো বি ডিক্রিজড। সো ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস, interpretation of the total carbon dioxide and serum bicarbonate is identical. Why? As because
95% of the total carbon dioxide is bicarbonate. এই যে যারা যে সমস্ত কন্ডিশনে TCO2 বাড়বে, ডেফিনেটলি ওই সব কন্ডিশনে বাইকার্বনেট বাড়বে। যে সমস্ত কন্ডিশনে বাইকার্বনেট বাড়বে, TCO2 বাড়বে। যে সমস্ত কন্ডিশনে TCO2 কমবে, সেম কন্ডিশন উইল কজ ডিক্রিজড বাইকার্বনেট। সিমিলার ইন্টারপ্রিটেশন। কিন্তু আমরা রিপোর্টে সবসময় পাবো TCO2, সেটাকে তুমি ইন্টারপ্রিট করবা অ্যাজ লাইক অ্যাজ বাইকার্বনেট। এখন একটা জিনিস তো পরিষ্কার যে আমার অ্যাসিড বেস স্ট্যাটাস যদি বুঝতে চাই, তাহলে আমাকে বডির বাইকার্বনেট কনসেন্ট্রেশন জানতে হবে এবং বডির কার্বনিক অ্যাসিড কনসেন্ট্রেশন জানতে হবে। বডির বাইকার্বনেট মেজারমেন্ট করাটা খুবই সহজ, কিন্তু বডির কার্বনিক অ্যাসিড কনসেন্ট্রেশন মেজার করা খুবই কঠিন। এই জন্য কঠিন, এই ইকুয়েশনের দিকে তাকাও। এই যে ডিজলভ কার্বন অ্যাসিড থেকে যখন কার্বনিক অ্যাসিড হয়ে যায়, কার্বনিক অ্যাসিডের নেচারটা এরকম, ওয়ান্স ইট ইজ জেনারেটেড, সাথে সাথে it breaks up into bicarbonate and hydrogen ion. So the very physical existence of the carbonic acid in blood is a very brief, so it cannot be measured, not easy to measure. But একটা কথা আমি এই ইকুয়েশন থেকে জানি, সেই কথাটা হলো যে এই কতটা কার্বনিক অ্যাসিড তৈরি হবে, it will be determined by the PCO2. The more the PCO2, the more carbonic acid. The less the PCO2, the less the carbonic acid. So, আমি এই কথাটা বলতে পারি, carbonic acid is proportional to the PCO2. Carbonic acid is proportional to the PCO2. এটা তো বলা যায়। So, এই যে carbonic acid is proportional to the PCO2. So, carbonic acid is equal to একটা constant দিয়ে দাও into PCO2. ছোটবেলার সেই অঙ্ক করো নাই যে A is proportional to B, so A is equal to a constant K into B. এখানেও তাই, carbonic acid is proportional to PCO2, so carbonic acid is equal to a alpha into PCO2. alpha একটা কনস্ট্যান্ট, আর এই আলফার মানটা সায়েন্টিস্টরা ক্যালকুলেট করে তোমাকে দিয়ে দিয়েছে, এটা হলো 0.03 into PCO2 মিলিমোল পার লিটার। PCO2 মেজার করা খুবই সহজ। সুতরাং তুমি যদি একটা লোকের কার্বনিক অ্যাসিড কনসেন্ট্রেশন কত জানতে চাও, শুধু তার PCO2 মেজার করবা ইন মিলিমিটার মার্কারি। সেই PCO2টাকে 0.03 দিয়ে গুণ করবা, পেয়ে যাবা কার্বনিক অ্যাসিড ইন মিলিমোল পার লিটার। তুমি তো জানো যে নর্মাল PCO2 ইন আর্টেরিয়াল ব্লাড ইট ইজ 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই 40কে 0.03 দিয়ে গুণ করলে পেয়ে গেলাম 1.2 মিলিমোল পার লিটার, যেটা আমরা বলছি নর্মাল কার্বনিক অ্যাসিড কনসেন্ট্রেশন। তাহলে এটা মনে রাখো যে কার্বনিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 0.03 ইন্টু PCO2। PCO2টাকে 0.03 দিয়ে গুণ করলে আমি কার্বনিক অ্যাসিড পেয়ে যাচ্ছি। আরেকটা কনসেপ্ট আছে স্ট্যান্ডার্ড প্লাজমা বাইকার্বনেট কনসেন্ট্রেশন। জিনিসটা কি একটু দেখো, স্ট্যান্ডার্ড প্লাজমা বাইকার্বনেট কনসেন্ট্রেশন, সেটা হলো it is the plasma bicarbonate concentration at standard condition of an individual. আর সেই স্ট্যান্ডার্ড কন্ডিশনটাকে কোয়ালিফাই করা হয় 4টা প্রিকন্ডিশন দ্বারা। সেই প্রিকন্ডিশন গুলো হলো লোকটার বডি টেম্পারেচার হইতে হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, লোকটার PCO2 হইতে হবে 40 মিলিমিটার মার্কারি, লোকটার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন হইতে হবে নর্মাল 14 থেকে 16 গ্রাম পার ডিএল, লোকটার অক্সিজেন স্যাচুরেশন হইতে হবে নর্মাল মোর দেন 95%। এই যে কোভিড-19 প্যান্ডেমিক কত লোকের প্রাণ নিয়ে গেল, কিন্তু আমার এই কোভিড-19 পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীকে একটা জিনিস শিখিয়ে গেছে, আর সেই জিনিসটা হলো স্যাচুরেশন। স্যাচুরেশন দেখো, স্যাচুরেশন দেখো, স্যাচুরেশন। এই দেশের মানুষ, পৃথিবীর মানুষ কিন্তু স্যাচুরেশন বুঝতো না, ডাক্তার ছাড়া কেউ, কিন্তু এখন আপামর জনতা কিন্তু স্যাচুরেশন বুঝে ফেলছে। তাহলে অক্সিজেন স্যাচুরেশন শুড বি নরমাল মোর দেন 95%। এই 4টা প্রিকন্ডিশন যার মধ্যে থাকবে সেই লোকটা কিন্তু অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন। ওইরকম কন্ডিশনে ওই লোকটার সিরাম বাইকার্বনেট যত, দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ড সিরাম বাইকার্বনেট, আর সেটা হলো 24 মিলিমোল পার লিটার। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড বাইকার্বনেট বলে কি জিনিস বলে দিলাম। এবার আসো আরেকটা কনসেপ্ট হলো বেজ অ্যাক্সেস। কনসেপ্টটা কি?
বেজ এক্স এর কনসেপ্টটা হলো দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট বাইকার্বনেট কনসেন্ট্রেশন এন্ড স্ট্যান্ডার্ড বাইকার্বনেট কনসেন্ট্রেশন। একটা পেশেন্ট তোমার কাছে এসেছে, সেই লোকটা তো স্ট্যান্ডার্ড কন্ডিশনে নাও থাকতে পারে, তার বডির টেম্পারেচার, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, স্যাচুরেশন, পিসিও2 তো ওই ডিজায়ার্ড লেভেলে নাও থাকতে পারে। ওকে, নো প্রবলেম, তুমি দেখো এই লোকটার শরীরের প্রেজেন্ট বাইকার্বনেট কত। সেই প্রেজেন্ট বাইকার্বনেট থেকে তুমি স্ট্যান্ডার্ড বাইকার্বনেটটাকে মাইনাস করো। মাইনাস করলে তুমি যাহা পাবা সেটি হলো তোমার বেজ এক্সেস। Another important concept of acid base chemistry, base excess, standard bicarbonate. তাহলে base excess is the present bicarbonate minus standard bicarbonate. Standard bicarbonate 24 আমি জানি, কিন্তু রোগীর প্রেজেন্ট তার শরীরে বাইকার্বনেট কত মেজার করো, করে মাইনাস করো, করে তুমি এখানে তোমার স্বপ্নের জায়গাটা কি, বেজ এক্সেস এর রেজাল্টটা, তুমি কোন রেজাল্টটা পাইলে তুমি প্রচুর খুশি হবা, সেটা হলো আমি যদি এই এই রেজাল্টটা এই ফলাফলটা 0 পাই, 0 তাহলে আমি সবচেয়ে খুশি। কেন? যদি কোনো লোকের বেজ এক্সেস 0 পাই, তাহলে আমি বলবো যে এই লোকটার সিরাম বাইকার্বনেট কনসেন্ট্রেশন ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য স্ট্যান্ডার্ড বাইকার্বনেট কনসেন্ট্রেশন। সুতরাং এই জায়গাটা কিন্তু আমার খুশির খবর। শূন্য কিন্তু সবসময় খুশির খবর নয়, কিন্তু কোনো কোনো জায়গায় 0 কিন্তু খুশির খবর। পরীক্ষায় 0 পাইলে কিন্তু এটা খুশির খবর না। কিন্তু এইখানে একটা রোগীর গায়ে বেজ অ্যাক্সেস করতে গিয়ে যদি 0 পায়, দ্যাটস এ গুড নিউজ। আরো অনেক উদাহরণ আছে যেখানে 0 কিন্তু খুশির খবর। যেমন আরেকটা খুশির খবর হলো 0 মানে দেখবা নায়ক নায়িকারা 0 ফিগার করে। 0 ফিগার তুমি যদি অ্যাটেইন করতে পারো, দ্যাটস এ গুড নিউজ। কাজে এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে 0 ইন্ডিকেটস দ্য গুড নিউজ। আমার বেজ অ্যাক্সেসও তাই, 0 indicate the good news. রোগী এক্স্যাক্টলি নরমাল বাইকার্বনেট আছে, তবে আমার রোগীর বাইকার্বনেট কিন্তু স্ট্যান্ডার্ডের চেয়ে একটু কম হতে পারে। কম হলে ফলাফলটা মাইনাস হবে। আমার রোগীর বাইকার্বনেট কিন্তু স্ট্যান্ডার্ডের চেয়ে একটু বেশি হতে পারে, বেশি হলে ফলাফলটা প্লাস হবে। তাহলে কত মাইনাস থেকে কত প্লাস পর্যন্ত এটাকে নরমাল বলবা, আর সেটা হলো এই যে -2 থেকে +2। সো হোয়াট ইজ বেজ অ্যাক্সেস এটা জানবা, আর বেজ অ্যাক্সেস এর নরমাল ভ্যালু কত, -2 থেকে +2। স্বপ্নের ভ্যালুটা কত, 0। স্বপ্ন তো সবসময় স্বপ্নই থাকে, স্বপ্ন সবসময় বাস্তবায়িত হয় না। এই জন্য এটা ফ্লেক্সিবল রেঞ্জ, -2 থেকে +2 পর্যন্ত। এটা হলো আমার বেজ অ্যাক্সেস এর নরমাল ভ্যালু। তাহলে এখান থেকে একটা কথা পরিষ্কার, যদি কোনো রোগীর গায়ে সিরাম বাইকার্বনেট কনসেন্ট্রেশন স্ট্যান্ডার্ডের চেয়ে হাই পাওয়া যায়, তাহলে কিন্তু এটা এই ক্ষেত্রে তুমি বেজ অ্যাক্সেস পাবা পজিটিভ। যদি কোনো রোগীর গায়ের সিরাম বাইকার্বনেট কনসেন্ট্রেশন স্ট্যান্ডার্ডের চেয়ে কমে যায়, কম পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বেজ অ্যাক্সেস হবে নেগেটিভ। তাহলে when you will get the positive base access, if the serum bicarbonate concentration of the patient is very high. কখন তুমি পাবা বেজ অ্যাক্সেস নেগেটিভ? if the serum bicarbonate concentration become low, নরমালের চেয়ে কম। তাহলে কখন আমরা পজিটিভ বেজ অ্যাক্সেস পাচ্ছি? পেশেন্টস বাইকার্বনেট মোর দ্যান স্ট্যান্ডার্ড। দুইটা কন্ডিশন এটা হয়, এগুলো আমরা পরে আবার আলোচনা করব। মেটাবলিক অ্যালকালোসিসে হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিসে হয়, সিরাম বাইকার্বনেট বেড়ে যায়, তখন পজিটিভ বেজ অ্যাক্সেস পাই। কখন নেগেটিভ বেজ অ্যাক্সেস পাবো? যখন রোগীর গায়ের বাইকার্বনেট স্ট্যান্ডার্ড বাইকার্বনেটের চেয়ে কমে যায়, তখন নেগেটিভ বেজ অ্যাক্সেস কোথায় হয়? মেটাবলিক অ্যাসিডোসিসে হয়, রেসপিরেটরি অ্যালকালোসিসে হয়। এগুলো আমরা পরে আলোচনা করছি, আগামীকাল আলোচনা করব। তাহলে আমরা আজকে তাহলে এখানেই শেষ করি। আমরা আজকের এই কনসেপ্ট গুলো নিয়ে আগামীকাল আমরা এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডারটাকে ক্লাসিফিকেশন করব। আজকে তাহলে আমার মনে হয় আমরা এখানেই শেষ করতে পারি, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে স্টপ করলাম। তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আজকে যেটুকু আলোচনা করলাম এর উপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। যে মডারেট করতেছো তোমরা এখন ফ্লোরটা নাও। আগামীকাল আমরা এখান থেকে স্টার্ট করবো, অ্যাসিড বেস ডিসঅর্ডার ক্লাসিফিকেশন থেকে স্টার্ট করব। কারো কোনো কোশ্চেন থাকলে সরাসরি করতে পারে অথবা চ্যাট বক্সে দিতে পারেন। স্যার বলেন। স্যার বাইকার্বনেটের যে কনজুগেট বেস আর হচ্ছে কার্বনিক অ্যাসিডের রেশিওটা
20:1 না হয়ে মানে এটা উল্টো হওয়ার কথা ছিল না, যেহেতু বডিতে নর্মাল অবস্থায় অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, ওটাকে নো নিউট্রালাইজ। নো, তুমি বলো তোমার বডিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, তো সেই অ্যাসিডকে ডিল করার জন্য কে আসবে? কাকে দরকার? অ্যাসিডকে ডিল করার জন্য তো বেসকে দরকার। জি স্যার, কনজুগেট বেস। হ্যাঁ, দ্যাটস ওয়াই কনজুগেট বেসের পরিমাণটা বেশি, বাইকার্বনেট বেশি দেন কার্বনিক অ্যাসিড 20:1। স্যার, তো কনজুগেট বেসটা H+ এর সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে না? তাহলে তো হ্যাঁ, বেশি হবে। না না, তোমার এই বডির অ্যাসিডটাকে ডিল করার জন্য দরকার আমার বেস, সুতরাং বডিতে নরমালি বেস বেশি থাকাটাই উচিত। বাফারের মধ্যে বাফারে ও আচ্ছা বেশি বেশি স্যার। বডিতে অ্যাসিড তৈরি হচ্ছে, সুতরাং বাফারিং করতে গেলে তো আমার বাফারের বেস বেশি দরকার। জি এই স্যার। জন্য আমার বডিতে সব বাফারের ক্ষেত্রে কিন্তু মনে রাখবা, সব ফর অল বাফার কনজুগেট বেসের কনসেন্ট্রেশনটা a bit higher than the acid, just to জি deal স্যার। with the acid. জি স্যার, বুঝতে পারছি। Any more question? স্যার চ্যাট বক্সে একটি প্রশ্ন এসেছে স্যার। বলো। স্যার, কখনো যদি কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেট আয়নের ডিফারেন্ট ডিরেকশনে যেতে পারে কিনা, আর যদি যায় এটা কি ইন্ডিকেট করে? আবার বলো তো, কখনো কখনো যদি টি কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেট ডিফারেন্ট ডিরেকশনে যেতে পারে কিনা, আর যদি যায় এটা কি ইন্ডিকেট করে? যদি যায় তাহলে এটা নরমাল না, এটা অ্যাবনর্মাল। যদি অ্যাবনর্মাল হয় তাহলে বাইকার্বনেট বাই কার্বনিক অ্যাসিড রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে আইদার পিএইচটা বেড়ে যাবে অথবা পিএইচটা কমে যাবে, আইদার অ্যাসিডোসিস হবে অথবা অ্যালকালোসিস হবে, অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়ে যাবে। এগুলো আমরা কালকে আলোচনা করব। যেতে স্যার পারে। আরেকটি প্রশ্ন এসেছে যে স্যার, ইফ নর্মাল পিএইচ ইজ 7.35 to 7.45 and normal human adult has more acid present in body, then why the pH is slightly alkaline? So এটা কি পিএইচ ইজ স্লাইটলি অ্যালকালাইন, এটা কথাটা বলা হয় উইথ রেসপেক্ট টু ওয়াটার। ওয়াটারের পিএইচ 7 পিএইচটাকে নিউট্রাল বলছি। ওয়াটারের রেসপেক্টে বলা হয় যে বডির পিএইচটা স্লাইটলি অ্যালকালাইন। কিন্তু আমি আবারও কথাটা বলি যে বডির পিএইচটা যে 7.4 আছে, এই যে স্ট্যাটাস কোটা মেনটেন করছে, যদিও বডিতে অ্যাসিড প্রোডাকশন বেশি হচ্ছে, বেস প্রোডাকশন কম হচ্ছে, কিন্তু অ্যাসিড বেস গুলো কিন্তু ডিসপোজ হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে বাই ডিফল্ট বলতে পারো যে বডিটা যখন সৃষ্টি হয়েছে তখনই 7.4 এর এগেনস্টে যেটুকু প্রোটন কনসেন্ট্রেশন, ওইটুকু প্রোটন কনসেন্ট্রেশন নিয়ে আমার বডিটা তৈরি করেছে আলাদা, আমার সেলটা তৈরি করেছে, আমার আইসিএফ তৈরি করেছে, আমার ইসিএফ তৈরি করেছে। যদিও বডিতে অ্যাসিড বেশি হচ্ছে, বেস কম হচ্ছে, দ্যাট ইজ নট গোয়িং টু মানে কি বলে ডিকটেট অ্যাবাউট দ্য নর্মাল বডির পিএইচ। আমার নর্মাল পিএইচ 7.4, দ্যাট ইজ ইনবিল্ড সৃষ্টির সময় সেটা হয়ে গেছে। এখন আমার বডিতে অ্যাসিড তৈরি হচ্ছে বেশি, বেস তৈরি হচ্ছে, ডাজন্ট ম্যাটার, এগুলো ডিসপোজ হবে, বাফার দ্বারা, রেসপিরেটরি সিস্টেম দ্বারা, কিডনি সিস্টেমে ডিসপোজ হয়ে যাবে। কিন্তু আমার যে অ্যাসিড তৈরি হচ্ছে কতটা, বেস তৈরি হচ্ছে কতটা, দ্যাট ইজ নট গোয়িং টু ডিটারমাইন ইউর মানে কি বলে নর্মাল বডি পিএইচ। নর্মাল বডি পিএইচ ডিটারমাইন হয়েছে তোমার সৃষ্টির সময়, একদম আমার সেল কি দ্বারা তৈরি হয়েছে, মানে কোন কোন কম্পোনেন্ট দ্বারা তৈরি হয়েছে, সেলের ভিতরে প্রোটন কনসেন্ট্রেশন কতটা দরকার টু রান দ্য সেল ইন অ্যাক্টিভ কন্ডিশন, ওইটুকু প্রোটনের এগেইনস্টে পিএইচটা কত, 7.4। কথাটা এইভাবে চিন্তা করো। আদাব স্যার। বলো। স্যার আমাদের বডিতে যে স্যার বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয় আর নিউ বাইকার্বনেট সিনথেসিস হয়, এই দুইটার মধ্যে স্যার বেসিক পার্থক্যটা কোথায়? স্যার দুইটা জায়গাতেই তো স্যার মূলত ভাঙা পোর্শন গুলো থেকে মানে স্যার বাইকার্বনেট নতুন করে তৈরি হয়, তাহলে স্যার বেসিক পার্থক্যটা কোথায় থাকলো? বেসিক পার্থক্যটা হলো, আমি স্লাইডটাতে আবার যাই একটু। বেসিক পার্থক্যটা দেখো তুমি কোথায়, এই যে দেখো, এই যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম কেন বলেছে, এই যে লুমেনের বাইকার্বনেটটা ইনডাইরেক্টলি ব্লাডে চলে গেল, ডাইরেক্টলি না, ডিরেক্টলি যেতে পারে না, এই জন্য যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার এই যে লুমিনাল ওয়াল, দিস ওয়াল ইজ নট ডিরেক্টলি পারমিয়েবল টু দ্য বাইকার্বনেট, দ্যাটস ওয়াই এই ফিল্টার্ড বাইকার্বনেট ক্যানট বি ডিরেক্টলি অ্যাবজর্ব, বাট ইনডাইরেক্টলি অ্যাবজর্ব হচ্ছে। তাতে করে কি হলো, ব্লাড থেকে যে কিভাবে অ্যাবজর্ব হয়?
এই যে ইনডাইরেক্টলি হয়েছে, এই যে সেলের ভিতরে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার মিললো, কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট হাইড্রোজেন, আর এই বাইকার্বনেটটা অ্যাবজর্ব হলো। এই হাইড্রোজেন আয়নটা এসে এই যে ফিল্টার্ড বাইকার্বনেটের সাথে জয়েন করলো, করলে কার্বনিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা সেলের ভিতরে ঢুকলো। এই সাইকেলটা চলতেছে, এই সাইকেল দ্বারা ইনডাইরেক্টলি তোমার এই ফিল্টার্ড বাইকার্বনেটটা ওই যে ব্লাডে ঢুকতেছে। মানে এই যে ব্লাডে বাইকার্বনেটটা ঢুকলো, এটা কিন্তু নতুন কোনো বাইকার্বনেট নয়। মানে ব্লাড থেকে ফিল্টার্ড হয়ে যে বাইকার্বনেটটা এসেছিল, সেই বাইকার্বনেটটা আবার ইনডাইরেক্টলি ব্লাডে ঢুকে গেল, ঘরের ছেলে ঘরে ফিরে গেল। ঘর থেকে যে ছেলেটা বের হয়ে বাইরে গেছিল ফুটবল খেলতে, ফুটবল খেলা শেষ করে আবার সন্ধ্যার সময় ছেলেটা ঘরে ঢুকে গেল। মনে করো এই যে বাইকার্বনেটটা লুমিনে আসছে থেকে, ঘর থেকে, কোন ঘর থেকে? এই যে সিরাম থেকে, ব্লাড থেকে এসছে। ব্লাড থেকে মায়ের পারমিশন নিয়ে এই বাইকার্বনেটটা খেলার মাঠে চলে আসছে। খেলার মাঠটা হলো লুমেন অফ দি প্রক্সিমাল টিউব। এইখানে সে খেলাধুলা করে আবার ঘরে মায়ের কাছে ফিরে গেছে। এই জন্য এটাকে বলছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম। এই যে ব্লাডে বাইকার্বনেটটা ঢুকলো, এই বাইকার্বনেট দ্বারা কিন্তু ব্লাডের বাইকার্বনেট কনসেন্ট্রেশন বাড়বে না, কারণ ঘর থেকে ছেলেটা বের হয়ে আসছে খেলার মাঠে খেলতে, খেলা শেষে ছেলেটা আবার ঘরে ঢুকছে। তাতে করে কি ঘরে ছেলের সংখ্যা 2টা হয়ে যাবে নাকি? একটাই থাকবে। এতে করে ব্লাডের বাইকার্বনেট কনসেন্ট্রেশন বাড়বে না। কিন্তু বাইকার্বনেট জেনারেশন মেকানিজমের ঘটনাটা কি ঘটে দেখো। এই যে বাইকার্বনেটটা সেলের ভিতরে তৈরি হলো, সেই বাইকার্বনেটটি ব্লাডে ঢুকলো। এমন না যে লুমেন থেকে বাইকার্বনেটটা ইনডাইরেক্টলি ব্লাডে ঢুকলো, তা কিন্তু। এবং এই যে বাইকার্বনেটটা ব্লাডে ঢুকলো, দ্যাটস এ নিউ বাইকার্বনেট। স্যার এখানে ডিরেক্ট আর ইনডিরেক্ট বলতে কি বোঝায়? কালেক্টিং ডাক্ট সেল। আর এই জেনারেটেড বাইকার্বনেট ইনডাইরেক্ট বলতে বোঝাচ্ছে এই যে দেখো, তোমার এই যে ফিল্টার্ড বাইকার্বনেট, এটাকে যদি কানটা ধইরা আমি টান দিয়া ব্লাডে ঢুকাই দিতাম, তাহলে সেটা হতো ডাইরেক্ট রিঅ্যাবজর্পশন। তা তো আমি করি নাই, করতে পারি নাই। আমি এখানে একটা অন্যরকম কেমিক্যাল মেকানিজমের আশ্রয় নিলাম, আর সেই কেমিক্যাল মেকানিজম দ্বারা আমি ইনডাইরেক্টলি ফিল্টার্ড বাইকার্বনেটটাকে ব্লাডে ঢুকাই দিলাম, সরাসরি কান ধরে টান দিয়ে ঢুকাই দিলাম। আর এখানে কি হচ্ছে, এখানে কালেক্টিং ডাক্ট সেলের ভিতরে বাইকার্বনেট জেনারেট করেছে, নতুন বাইকার্বনেট ব্লাডে ঢুকছে। আর সেই বাইকার্বনেট ব্লাডের কনসেন্ট্রেশন বাড়াচ্ছে কি বাড়িয়ে হাই করছে না, কারণ আমার ব্লাডের বাইকার্বনেট অলরেডি লো হয়ে গেছিল। কারণ এই যে তোমার এই বডির বাইকার্বনেট একটা করে বডি হয়ে গেছিল, আমার বডির বাইকার্বনেট কমে গেছিল। কতটা কমেছে ততটা আবার পূরণ হয়েছে এই বাইকার্বনেটটা। এইটাই হলো বাইকার্বনেট জেনারেশন মেকানিজম। এইটুকুই পার্থক্য মানে দুটোর মধ্যে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। বডির মানে অ্যাসিড বেস অ্যামাউন্টের সাথে কি যোগ হবে না, মানে এটা আলাদাভাবে সবসময় প্রেজেন্ট থাকবে বডিতে? না, আমার বডিতে যে বাফার গুলো আছে, এই বাফার গুলো কিন্তু উইক অ্যাসিড এন্ড দেয়ার কনজুগেট বেস। তো উইক অ্যাসিডের একটা ধর্ম হলো দে ডু নট রিলিজ দ্য প্রোটন। ঠিক আছে, খুবই কম প্রোটন রিলিজ করে না বললেই চলে। তো তুমি যদি বলো যে নর্মাল প্রোটন কনসেন্ট্রেশন অফ দি বডি ফ্লুইড, ওকে, সেখানে তো ডেফিনেটলি তোমার ওই যে বিভিন্ন অ্যাসিডিক সাবস্টেন্স বডিতে আছে, তারপরে তোমার এই যে উইক অ্যাসিড গুলো আছে, সেখান থেকে অল্প অল্প প্রোটন আসতেছে, সেগুলোর সম্মিলিত ফলাফলটি আমার প্রোটন কনসেন্ট্রেশন দ্যাট ইজ 40 বিলিয়ন ন্যানোমোল পার লিটার। এটা ঠিকই বলেছে। কিন্তু আমার বাফারের যে উইক অ্যাসিড, সেখান থেকে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ অ্যাসিড কিন্তু প্রোটন কিন্তু আসবে কখনোই। এমনিতে তোমার বডিতে তো প্রোটন কিছু আছেই, থাকবেই, কিছুটা প্রোটন তো থাকবেই। হাইড্রোজেন আয়ন থাকবে না? যেইটুকু হাইড্রোজেনের এগেনিস্টে তোমার সেলটা তৈরি হয়েছে, টিস্যুটা তৈরি হয়েছে, সিস্টেমটা তৈরি হয়েছে, সেটি। কিন্তু বাফারের মেইন কাজ হবে টু সেফগার্ড দ্য প্রোটন। যদি কোনো কারণে চেঞ্জ হয়, তাহলে বাফার উইল বি অ্যাক্টিভ টু প্রটেক্ট দ্য প্রোটন কনসেন্ট্রেশন। বিশেষ করে যখন অ্যাসিড তৈরি হয়, স্ট্রং অ্যাসিড তৈরি হয়ে যাবে, অথবা উইক অ্যাসিড বেশি বেশি তৈরি হয়ে যাবে। এগুলো দেখবো সামনে আরো। স্যার বাইকার্বনেট জেনারেশনে স্যার কার্বন ডাইঅক্সাইড কি ব্লাড থেকে আসতেছে?
কার্বন ডাইঅক্সাইড ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা সেলের ভিতরে, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডটা সেলের ভিতরে তৈরি হচ্ছে, সব সময় তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড তো অলওয়েজ বডিতে তৈরি হচ্ছে উইদিন দ্য সেল মেটাবলিজম। সেই কার্বন ডাইঅক্সাইডটা এইটা ব্যবহার করবে, মানে বাইকার্বনেট জেনারেশন মেকানিজমে সেলের ভিতরে জেনারেটেড কার্বন ডাইঅক্সাইডটাকে ইউজ করবে। রিঅ্যাবজর্পশনও তাই সেম, কিন্তু একই কার্বন ডাইঅক্সাইড বারবার ঘুরবে। রিঅ্যাবজর্পশন মেকানিজম ওই যে তোমার বলে রিঅ্যাবজর্পশন মেকানিজম যেটা তোমাকে দেখিয়েছিলাম, এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আসতেছে সেল থেকে, কিন্তু একই কার্বন ডাইঅক্সাইড বারবার ঘুরবে এরকম। আর কোনো প্রশ্ন? নম্বর কোশ্চেন তাহলে আমরা ক্লোজ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার, এই যে রেনাল রুট যেটা আছে সেটা দিয়ে বেস কি শুধুমাত্র প্যাথোলজিক্যাল কন্ডিশনে যাবে? অনলি প্যাথোলজিক্যাল কন্ডিশন, শুধুমাত্র যদি বডিতে কখনো বেস বেড়ে যায়, অ্যালকালোসিস হয় তখন, আদারওয়াইজ। তাহলে নরমাল হচ্ছে যে নন ভোলাটাইল অ্যাসিড সেটা হচ্ছে 160 মিলিমোল, আর 160 মিলিমোল, আর হচ্ছে যেটা নন ভোলাটাইল অ্যাসিড সেটা হচ্ছে 230 মিলিমোলে আছে। তো কোনো কারণে যদি হচ্ছে এখানে 70 মিলিমোল আমার এই যে নন ভোলাটাইল অ্যাসিড হচ্ছে বেশি আছে, কোনো কারণে যদি হচ্ছে ধরুন 50 মিলিমোলও হচ্ছে বেশি পরিমাণে অ্যাসিড তৈরি হয়, সেটা যে বেস তৈরি হয়, সেটা যে অতিরিক্ত অ্যাসিডটা আছে ওইটা দ্বারা নিউট্রালাইজ হয়ে যাওয়ার কথা না? তাহলে কি আমি এই যে রেনাল রুটে তো তখন হচ্ছে কোনো পাবো না, আমি এই যে বেস পাবো না। কি রেনাল রুটে কি তখন কোনো বেস না? তাহলে হচ্ছে আগে যে তো কখনো বেস নরমালি থাকবে না। নরমাল কন্ডিশনে, হেলদি কন্ডিশনে কোনো দিনও তোমার নন ভোলাটাইল বেস প্রোডাকশন নন ভোলাটাইল অ্যাসিডের চেয়ে বেশি হবে না, শুধুমাত্র অ্যালকালোসিস এটা হবে। যদি বেস প্রোডাকশন বেশি হয় তখন আমার ইউরিন দিয়ে বেস যাবে, বাইকার্বনেট চলে যাবে, অন্য সময় যাবে না। স্যার বেস প্রোডাকশন বেশি হলেও আমার যে হচ্ছে বেশি পরিমাণে অ্যাসিডটা ছিল ওইটা দ্বারা নিউট্রালাইজ হয়ে যাওয়ার কথা না? না, কেমনে? যে 70 মোল হচ্ছে 70 মিলিমিটার নন ভোলাটাইল অ্যাসিড বেশি আছে না আমার? না, তোমার যদি কোনো কারণে নন ভোলাটাইল বেস প্রোডাকশন বেশি হয় দেন নন ভোলাটাইল অ্যাসিড, নট ভোলাটাইল অ্যাসিড। ভোলাটাইল অ্যাসিড তো কার্বন ডাইঅক্সাইড, ওটা তো চলে যাবে থ্রু রেসপিরেটরি সিস্টেম। কখনো যদি নন ভোলাটাইল বেজের পরিমাণটা বেড়ে যায় দেন নন ভোলাটাইল অ্যাসিড, তখন যতটা নন ভোলাটাইল অ্যাসিড আছে সেটা কিন্তু সমপরিমাণ নন ভোলাটাইল বেসকে নিউট্রালাইজ করবে, করার পরেও কিন্তু এক্সেস আননিউট্রালাইজড নন ভোলাটাইল বেস থেকে যাবে, তখন ইউরিন দিয়ে বাকি বেসটা যাবে। কিন্তু নরমালি তো সেটা হচ্ছে না। নরমালি তো তোমার নন ভোলাটাইল অ্যাসিড তো বেশি না দেন নন ভোলাটাইল বেস। স্যার ভোলাটাইল অ্যাসিড দিয়ে কি স্যার নন ভোলাটাইল বেসকে কখনো স্যার নিষ্ক্রিয় করা সম্ভব না? কোনটা দ্বারা? স্যার ভোলাটাইল অ্যাসিড দিয়ে কি স্যার কখনো নন ভোলাটাইল বেসকে এক্সক্লুড করা সম্ভব না? ওই নিউট্রালাইজেশনে যাবে না, অ্যাকচুয়ালি কাজ করবে তোমার ইয়ার সাথে, বলে ভোলাটাইল অ্যাসিড এন্ড নন ভোলাটাইল অ্যাসিড এন্ড নন ভোলাটাইল বেজের মধ্যে কাজটা হবে। যাই হোক, হতে পারে মেবি, কিন্তু যদি আলটিমেটলি তোমার যদি বডিতে বেজের পরিমাণ বেড়ে যায়, সেই ক্ষেত্রেই তোমার ইউরিন দিয়ে বেজ এক্সক্রিশন হবে, আদারওয়াইজ হবে।